আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা। কি অবস্থা সবার? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। শুনো, আজকে কিন্তু 2 ক্লাসের পড়া পড়তে হবে। আমি তো জানি যে তোমরা পড়তেই চাও, কিন্তু আমি ফাঁকিবাজি করি, তাই না? আহ, কতদিন পর ছেলে মেয়েগুলোর সাথে দেখা। সাউন্ড ঠিক আছে? বলেন তো দেখি। সবাইকে এক লাইনের একটা মোটিভেশন দিয়ে দিলাম। সবাইকে এক লাইনের একটা একটা মোটিভেশন দিয়ে দিলাম, কিন্তু মোটিভেশনটা এভরিওয়ানের কাছে গেল না কেন বুঝলাম না। কি ব্যাপার? এত সুন্দর একটা মোটিভেশন দিলাম সবাইকে, কিন্তু মোটিভেশনটা কেন সবার কাছে পৌঁছাইলো না? আশা করি এখন পৌঁছাবে। হ্যাঁ, ঠিক আছে। এক লাইনের একটা মোটিভেশন দিয়ে দিয়েছি সবাইকে। জীবনে যত বেশি কষ্ট করবে তত বেশি কষ্ট পাবে। আনবিলিভেবল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা আমরা আজকে নিউটনীয় বলবিদ্যার 7 নাম্বার লেকচার করব। ঠিক আছে? ঠিক আছে, 7 নাম্বার লেকচার করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো, আমরা হলো অনেক আগে পড়ছিলাম, তো সেই কতকাল আগের কথা, অনেক অনেক বছর আগে আমরা একবার নিউটনীয় বলবিদ্যার ভরবেগের সংরক্ষণ সূত্র পর্যন্ত পড়ছিলাম। তারপরে বলের ঘাত পড়ছিলাম। তো আজকে কয়েকটা ম্যাথ প্রবলেম করব এবং ওই জিনিসগুলো আর একটু রিভাইজ করব। বুঝছো? মোটিভেশন দেখে পড়ার ইচ্ছা চলে গেছে, গুড, এটাই তো চাই। সবার পড়াশোনার ইচ্ছা চলে যাক। হ্যাঁ, তারপরে সবাই পরীক্ষায় খারাপ করো। পরীক্ষায় এত ভালো রেজাল্ট করে কী লাভ বলো? রেজাল্ট খারাপ করতে হবে। যদি কখনো রেজাল্ট খারাপ করো, বাসায় যদি জিজ্ঞেস করে কিরে খারাপ করছিস কেন, বলবা যে আমরা উন্নতিতে বিশ্বাসী, সব সময় চাই যে সামনের পরীক্ষায় আরও ভালো করতে। তো এই পরীক্ষায় যদি 100 পেয়ে যাই, সামনের পরীক্ষায় আর উন্নতি হবে? হবে না। তো এই কারণে পরীক্ষা খারাপ দিবা, যাতে করে উন্নতির একটা জায়গা থাকে। বুঝতে পারছো? চলো শুরু করি। আমরা আমরা শুরু করি। হুম, ঠিক আছে। তো আমরা চলো শুরু করি। প্রথম যে ম্যাথ সেই ম্যাথটা একটু দেখো। এখানে বলছে 56 গ্রাম ভরের একটা মার্বেল 5 মিটার উচ্চতা থেকে একটা অনুভূমিক তলের উপরে এসে পড়ল এবং প্রতিক্ষিপ্ত হয়ে 3.2 মিটার উচ্চতায় উঠল। বলের ঘাত কত নির্ণয় করো, এবং সংঘর্ষটা 0.95 সেকেন্ড ধরে স্থায়ী হয়েছে। বুঝছো? তো দেখো, আমরা এখানে প্রথম যে ম্যাথ কি বললো কাহিনীটা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার দাও 1, এটার নাম্বার দাও 1, এটা তোমার প্র্যাকটিস শিটের অঙ্ক, তোমাদের প্র্যাকটিস শিটের অঙ্ক। বুঝেছ? দেখো, এই খেয়াল করো,
খেয়াল করো, খেয়াল করছো? হ্যাঁ, গুড। এখানে আমাদেরকে প্রথমে বলছে এই যে একটা বল, সেই বলটা 5 মিটার উচ্চতা থেকে 5 মিটার উচ্চতা থেকে এর ভর হলো 56 গ্রাম। 56 গ্রাম ভরের একটা বল 5 মিটার উচ্চতা থেকে অনুভূমিক তলের উপর এসে পড়বে। বুঝছো? এই যে অনুভূমিক তলের উপর এসে পড়বে। তো যখন অনুভূমিক তলের উপর এসে পড়বে, পড়ার পর কি হবে? এটা উপরের দিকে প্রক্ষিপ্ত হবে না? এই বুঝতে পারছো? বুঝতে পারছো আমরা কি বললাম? এই তোমরা হঠাৎ করে এরকম আবেগী হয়ে যাচ্ছ কেন আমার এই মোটিভেশন দেখে? আবার দেখাবো। এই যে একটা বল, সেই বলটা নিচের দিকে যখন পড়বে, পড়ার পরে কি সেটা আবার উপরের দিকে উঠে যাবে না? তো এইটাই হচ্ছে কাহিনী। তো খাতায় তুমি কিন্তু এরকম করে দেখতে পারো চাইলে। যাই হোক, সেখানে বলছে 56 গ্রাম ভরের কোনো একটা বল, সেটাকে 5 মিটার উপর থেকে ফেলা হয়েছে। ফেললে কি হবে? যত নিচের দিকে যাবে বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে এবং মাটিতে আঘাত করবে। আঘাত করার পরে সেই বলটা আবার বিপরীত দিকে প্রতিক্ষিপ্ত হবে, মানে বাউন্স খেয়ে আবার উপরের দিকে উঠে আসবে। এখন বলছে বাউন্স খেয়ে যে এটা উপরের দিকে উঠে যাবে, তখন এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেইটা আমাদেরকে বলে দিছে যে এটা হলো 3.2 মিটার উচ্চতায় উঠবে। তাহলে বলছে বলের ঘাত কত, অর্থাৎ আমাদের এই যে তলের সাথে একটা যে ধাক্কা খেলো, এই ধাক্কার ফলে বলের ঘাত কত সেটা বের করতে বলছে। বুঝছো? কয়টা ক্লাস লাগবে? 33,950টা। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া দেখো, আমরা এখান থেকে সবার আগে যেটা করব, 5 মিটার উচ্চতা থেকে যখন নিচে পড়বে, আমরা কি জানি বলতো? বলের ঘাত সমান সমান কি? এই বলের ঘাত সমান সমান কি মনে আছে? এই যে দেখো, বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এবং দেখো পি ফাইনাল মানে কি আসলে? এমভি ফাইনাল মাইনাস এমভি ইনিশিয়াল। তো আমাদের এম এর মান তো জানা আছেই, তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এইটা করলেই কিন্তু আমরা বলের ঘাত কত পেয়ে যাব। সহজ জিনিস। এখন কথা হচ্ছে, বলতো এখানে যে ভি ফাইনাল এবং যে ভি ইনিশিয়ালটা আমরা নেই, এইটা আসলে কখনকার বেগ? এই ভি ফাইনাল এবং ভি ইনিশিয়াল হচ্ছে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তের বেগ এবং সংঘর্ষের ঠিক পরের মুহূর্তের বেগ। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তের বেগ এবং সংঘর্ষের ঠিক পরের মুহূর্তের বেগ। বলো এইটুকু সবাই বুঝছো কিনা আগে একটু জানাও তো। এইটুকু জিনিস আগে বুঝছো কিনা একটু জানাও। ওয়াই লিখে জানায় দাও। বুঝছো? সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে। জিসানুদ্দিন বলছে, ভাই আমার মাথাটা সেম প্রসেসে যদি নিচে ফেলি তাহলে কি হবে? এটা তুমি ট্রায়াল দিয়ে দেখতে পারো, কিন্তু কনসিকোয়েন্স যা হবে সেটার জন্য কিন্তু আমরা কেউই দায়ী থাকবো না। আমি তোমাকে কয়েকটা দিতে পারি। ধরো তুমি সিঁড়ি আছে না, সিঁড়ির উপর থেকে ধরো দৌড়ায় আসলা, এমনভাবে আসলা যাতে করে তোমার ঠিক মাথাটা মেঝেতে পড়ে, এবং তারপরে ওই মেঝেতে ড্রপ খেয়ে তুমি দেখতে পারো যে তুমি সর্বোচ্চ কত উচ্চতায় উঠলা। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা নেই, কিন্তু এর কনসিকোয়েন্স কি হতে পারে এগুলা নিয়ে কিন্তু আমরা কেউই দায়ী থাকবো না। ঠিক আছে, আচ্ছা, গুড। সো দেখো, আমাদের 5 মিটার ভরের 5 মিটার দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে যখন ছেড়ে দিছি, তখন বলতো এই বস্তুটা যখন এইখানে গিয়ে ধাক্কা খাবে, ধাক্কার ঠিক আগ মুহূর্তে তার যেই বেগ, সেটাই কিন্তু আমাদের ধাক্কার আগের বেগ, এই যে ভি ইনিশিয়াল। এবং ধাক্কা খাওয়ার ইমিডিয়েটলি পরে তার যেই বেগটা, সেই বেগটাই কিন্তু আমাদের এই ভি ফাইনাল বেগ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চলো ভি ইনিশিয়াল এবং ভি ফাইনাল দুইটাই বের করতে চাই। তো খেয়াল করো, এইখানে মনে করো যখন এটা আঘাত করবে সেই বেগটার নাম দিলাম ভি ইনিশিয়াল, এবং ভাইয়া যখন এটা ড্রপ খেয়ে আবার উপরের দিকে উঠবে তখন এটার বেগ মনে করলাম ভি ফাইনাল। তাহলে ভাইয়া বলো তো এই ভি ইনিশিয়ালের মান কত হবে? 5 মিটার উচ্চতা থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় তখন মাটিতে কত বেগে সেটা আঘাত করে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH।
তাহলে ভি ইনিশিয়াল সমান সমান কত হবে? আদিবেগ তো শূন্য, কারণ আমরা এটাকে 5 মিটার উচ্চতা থেকে জাস্ট ছেড়ে দিছি। তাহলে ভি ইনিশিয়াল সমান সমান হবে স্কোয়ার রুট অফ 2gh। তাইলে ছোট্ট বন্ধুরা বলো তো এটার ভ্যালু কত হবে? 2 ইন্টু 9.8 ইন্টু 5 হবে। এটা হলো আমাদের ভি ইনিশিয়াল। ভি ইনিশিয়ালের মান কত সেটা আমরা বের করে ফেললাম। কত হবে? 2 ইন্টু 9.8 ইন্টু 5 রুট করলে আসে 9.89 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভি ইনিশিয়াল, অর্থাৎ যত বেগে এটা আঘাত করছে, যত বেগে মাটিতে আঘাত করছে। তো এটা আমি লিখে দেই, মাটিতে আঘাতের বেগ, মাটিতে যত বেগে পড়বে সেইটা হচ্ছে আমাদের ভি ইনিশিয়াল। এইবার আমরা বের করতে চাই মাটি থেকে যত বেগে প্রতিক্ষিপ্ত হবে, মাটি থেকে যত বেগে প্রতিক্ষিপ্ত হবে, মাটি থেকে যত বেগে প্রতিক্ষিপ্ত হবে, এটার মানে কি? দেখো ভি ফাইনাল এমন একটা বেগ যে বেগে বস্তুটা উপরের দিকে 3.2 মিটার উচ্চতায় উঠে। দেখো বলছে প্রতিক্ষিপ্ত হয়ে কত? 3.2 মিটার উচ্চতায় উঠে। তাহলে বলো তো যখন 3.2 মিটার উপরে উঠবে তখন এইখানে তার বেগ কত হয়ে যাবে ভাইয়া? শূন্য হয়ে যাবে না? এখানে তার বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি কি? দেখো 0 স্কয়ার সমান সমান আমাদের এখানকার বেগ হচ্ছে ভি ফাইনাল স্কয়ার মাইনাস 2gh। কেন মাইনাস 2gh? কারণ উপরের দিকে যখন যাচ্ছে জি তো নিচের দিকে, তাহলে এই জন্য মাইনাস মন্দন হচ্ছে উপরের দিকে গেলে। তাহলে আমরা এখান থেকে ভি ফাইনালের মানটা বের করে ফেলতে পারি, স্কয়ার রুট অফ 2 ইন্টু জি ইন্টু 3.2। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 3.2, এটাকে রুট করলে হবে 7.92। ভি ফাইনাল সমান সমান আসছে 7.92 মিটার পার সেকেন্ড। 7.92 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এইটা হলো আমাদের ভি ইনিশিয়াল আর এইটা হলো আমাদের ভি ফাইনাল। তাইলে এখন আমরা যদি বের করতে চাই বলের ঘাত কত, এই দেখো বলের ঘাত কত যদি বের করতে চাই সমান সমান কি ছিল? বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, তাই না? জে সমান সমান এম ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এখন দুইটাই যেহেতু একই লাইন বরাবর আছে, আমাদের এম এর মান হচ্ছে 56 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি ফাইনাল হচ্ছে 7.92। একটা কাজ করি, উপরের দিকের বেগকে পজিটিভ ধরলে নিচের দিকের বেগ হবে নেগেটিভ, নিচের দিকের বেগ হবে নেগেটিভ। তাহলে 7.92 এইটা হলো পরিবর্তনের জন্য মাইনাস, আর ভি ইনিশিয়ালের মান হচ্ছে 9.89, এটা নিচের দিকে, 9.89 এটা নিচের দিকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখো বলের ঘাতের মান কত সেটা বের করে ফেলতে পারবো, বলের ঘাতের মান কত বের করে ফেলতে পারবো। তাহলে কত হয়? 7.92 প্লাস 9.89 ইন্টু 56 ডিভাইডেড বাই 1000, এটা আসে 0.99, 0.997 এত কেজি মিটার পার সেকেন্ড, এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো আমাদের বলের ঘাত। বলো সবাই কি বুঝেছো কিনা? সবাই কি বুঝেছো কিনা বলো। 3.5 কেন নিলাম? কই 3.5 কোথায় নিছি আমি? 3.2 তো ভাইয়া, 3.2 তো সব জায়গাতেই তো 3.2। কারণ দেখো প্রতিক্ষিপ্ত হয়ে সেটা 3.2 মিটার উচ্চতায় উপরে উঠছে, তাইলে ধাক্কা খেয়ে আবার 5 মিটার উচ্চতায় উঠেনি। মানে যখন সে সর্বোচ্চ উচ্চতা থেকে যখন তুমি একে ছেড়ে দিছো, 5 মিটার উচ্চতা থেকে যখন এটাকে ছেড়ে দিছো, তখন মেঝের সাথে যখন একটা ধাক্কা খাইছে তখন এখানে কিছু এনার্জি নষ্ট হয়ে গেছে, কিছু পরিমাণ হিট এনার্জিতে নষ্ট হয়েছে, কিছু পরিমাণ শব্দ শক্তিতে নষ্ট হয়ে গেছে, মানে রূপান্তরিত হয়েছে, নষ্ট বলা ঠিক না, আমাদের রূপান্তরিত হয়ে গেছে। তাহলে কিছু পরিমাণ এনার্জি যদি লস হয়ে যায় তাহলে পরে কি আর সে 5 মিটার উচ্চতায় উঠবে? উঠবে না। পরে সে 3 মিটার উচ্চতায় উঠছে, সেটা আমাদের বলে দিচ্ছে কত? 3.2 মিটার। তাহলে আমরা এখন বের করলাম যে 3.2 মিটার উচ্চতায় একটা বস্তুকে উপরের দিকে তুলতে কতখানি বেগে ওকে প্রক্ষিপ্ত করতে হয়। তাহলে সেই বেগের মানটাই আমরা এখানে বের করলাম এবং তারপরে বলের ঘাত এর মান বের করে ফেললাম। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, গুড।
ঠিক আছে, এইবার আসো আমাদের আরেকটা প্রশ্ন, সেটা কি বলছে এখানেই করে ফেলি, যে সংঘর্ষটা যদি 0.95 সেকেন্ড স্থায়ী হয় তাহলে তল দ্বারা প্রযুক্ত বল কত। তাহলে ভাইয়া এগুলো আমরা অনেকবার অলরেডি করছি, যে আমরা যদি যেই বলটা আমাদের ধাক্কা খেয়ে ফেরত আসছে তার যদি ভরবেগের পরিবর্তনের হার বের করি তাহলেই কিন্তু ওই বলটার উপরে অ্যাপ্লাইড ফোর্স কত সেটা বের হয়ে যাবে। আর ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলে তলের উপরেও আমরা একই পরিমাণ বল প্রযুক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রযুক্ত বল, মেঝেতে প্রযুক্ত বল কত, মেঝেতে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে আমাদের, এটা কি বের হয়েছে, ভরবেগের পরিবর্তন, তাহলে এটার প্রযুক্ত বল F সমান সমান হবে, F সমান সমান হবে আমাদের এই যে 0.997 ডিভাইডেড বাই 0.95, 0.95, কারণ দেখো ডেল্টা যে মানে কি, এটাই মানেই তো আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে হিসাব করলে বের হয়ে যাবে, ডিভাইডেড বাই 0.95 যদি করি এটা আসে 1.049 কত নিউটন। কেউ মনে হয় বুঝে নাই, আরে আরে বাহ সাব্বাস, অ্যান্সার বের করে ফেলছো, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, ডান ডানা ডান ডান, সহজ অঙ্ক। তাহলে এখানে আমাদের লার্নিংটা কি, এই ম্যাথের লার্নিংটা কি, এই ম্যাথের লার্নিংটা হচ্ছে যখন আমরা বলের ঘাত হিসাব করব বা ভরবেগের পরিবর্তন হিসাব করব তখন একদম ইমিডিয়েটলি ধাক্কার আগে এবং ধাক্কা খাওয়ার পরে তাদের বেগের পরিবর্তন কত, তাদের ভরবেগের পরিবর্তন কত, এইটা হিসাব করতে হবে। ঠিক আছে, এইটা হিসাব করতে হবে। ঠিক আছে, বুঝছি আশা করি, ডান। চলো এই ভিডিও ল্যাগ করলে ফেসবুকে চলে আসো। ওকে, এই প্রবলেমে আসতেছি, দাঁড়াও, এই প্রবলেমটা দেখো আগে, এই প্রবলেমটা আগে দেখো। এটাও তোমাদের প্র্যাকটিস বইয়েরই একটা ম্যাথ। কি বলছে দেখো, 25 মিটার পার সেকেন্ড বেগে চলনশীল একটা বল দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে এবং একই কোণে প্রতিফলিত হয়। বলের ভর এত কেজি হলে বলের ঘাত কত নির্ণয় করো। ঠিক আছে, বলের ঘাত কত নির্ণয় করো। তাইলে দেখো আমাদের এখানে যেটা বলছে যে মনে করো এইটা হলো আমাদের একটা দেওয়াল, এইটা হলো আমাদের একটা দেওয়াল, এই দেওয়ালটায় দেওয়ালটার মধ্যে কি হয়েছে, দেওয়ালটার মধ্যে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা 0.01 কেজি ভরের একটা বল এটা, আর এইটা হচ্ছে আমাদের সেই দেওয়ালটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই দেওয়ালটা। তো আমরা আসলে টপ ভিউ দেখতেছি আসলে, বুঝছো? টপ ভিউ মানে কি, যে মনে করো দেওয়ালটা হচ্ছে এই রকম, এই যে এইটা হচ্ছে আমাদের সেই দেওয়ালটা, এটা হচ্ছে দেওয়ালটা। সো এই দেওয়ালে কি হয়েছে, এই দেওয়ালে আমাদের দেখা গেছে এই একটা বল, সেই বলটা এইভাবে করে ধাক্কা খেয়ে সেটা হচ্ছে এই দিকে চলে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? কি বললাম, যে আমাদের এই যে লাল বলটা দেখতেছো, এই লাল বলটা হচ্ছে মূলত এখানে ধাক্কা খেয়ে এই দিকে চলে গেছে। তো তুমি এই উপরে চোখ দিয়ে আসো, উপর থেকে দেখতেছো। সো উপর থেকে দেখলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই দেয়ালটা, আর এই দিক থেকে একটা বল এসে সেটা এই দিক বরাবর চলে যাবে, প্রতিফলিত হয়ে যাবে। ছবিটা কি ক্লিয়ার সবার কাছে? ছবিটা কি ক্লিয়ার? ছবিটা কি ক্লিয়ার বলো তো? গুড, ঠিক আছে। এইবার খেয়াল করো, প্রশ্ন পড়ি আমরা, কি বলছে দেখো, 25 মিটার পার সেকেন্ড বেগে চলনশীল একটা বল দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে। এই যে একটা বল, সেই বলটা কত বেগে আঘাত করছে? 25 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালে আঘাত করছে, দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ভাইয়া দেওয়ালের সাথে তো দুইটা কোণ, একটা হচ্ছে এইটাও দেওয়ালের সাথে কোণ, এইটাও দেওয়ালের সাথে কোণ, তাহলে 30 ডিগ্রি কোণটা হবে, 30 ডিগ্রি অবশ্যই এইটা হবে। তাহলে এই কোণটা হচ্ছে বলে দিছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে এটা হচ্ছে দেওয়ালে আঘাত করে এবং একই কোণে প্রতিফলিত হয়, একই কোণে প্রতিফলিত হয়। তো একই কোণে প্রতিফলিত হওয়া বলতে বোঝাচ্ছে যে আমাদের এটা যে কোণে প্রথমে ধাক্কা খাইছে ঠিক সেই কোণে এটা আবার প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি।
তাহলে খেয়াল করো আমাদের এখানে কি বের করতে বলছে, বলের ভর এত হলে বলের ঘাত নির্ণয় করো। বলো তো ভাইয়া, আগের যে ম্যাথগুলো আমরা করেছিলাম সেগুলোর সাথে আমাদের এই ম্যাথের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, আচ্ছা বল দেখি পার্থক্য ধরতে পারো কিনা। আগের যে ম্যাথগুলা ছিল সেই ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলোর পার্থক্য কি? বাহ, একজন বলছো চোখটা খুব সুন্দর হয়েছে, ওয়াও, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা আসলে এত ভালো, মন থেকে দোয়া আসে সবার জন্য, বুঝতে পারছো? আসলেই সিরিয়াসলি বলতেছি, মন থেকে দোয়া আসে। মাহাদি বলছে ভাইয়া সে সামথিং, আমি কি এতক্ষণ ধরে চুপ আছি? হ্যাঁ মাহাদি বলো তো, বলো তো। হ্যাঁ ভেরি গুড, এটা হচ্ছে 2 ডাইমেনশন, 2D হয়েছে, তাই না? তো তাহলে আগে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমরা যখন বলের ঘাত হিসাব করেছিলাম তখন কিন্তু ছিল দেয়ালে ধাক্কা খেয়ে একই দিকে ফেরত গেছে। একটু আগে ওই জিনিসটাই আমরা উলম্বভাবে দেখছি, যে নিচের দিকে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ সবগুলোই ছিল একমাত্রিক বরাবর ধাক্কা ধাক্কি। কিন্তু এই ম্যাথের ডিফারেন্সটা হচ্ছে যে এখানে যখন এটা ধাক্কা খাইছে, এটা ধাক্কা খেয়ে একটা কোণে ধাক্কা খেয়ে আবার আরেকটা কোণে পার হয়ে চলে গেছে। কি মজার ব্যাপার, তাই না? একটা কোণে ধাক্কা খেয়ে আবার একটা কোণে ব্যাক করে চলে গেছে। এখন বলছে বলের ঘাত কত নির্ণয় করো। তো দেখো এটা খুবই মজার একটা ম্যাথ, খুবই, মানে আমি শিওর যে তোমরা আগামী 3 দিন কেউ আসলে ভাত টাত খাবা না, মানে এত সুন্দর ম্যাথ, পেট ভরা থাকবে সবসময়। দেখো এই দিক বরাবর আমরা কি জানি, ধাক্কা খাওয়ার আগে যখন বলের ঘাত বের করতে বলবে, বলো তো বলের ঘাত, বলের ঘাত যদি বের করতে বলে, বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান সমান কি হবে? ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে, তাই না? তাহলে এখন ভরবেগের পরিবর্তন যদি বের করতে হয়, আমি আগে পরম মান না, আমি আগে মানই বের করব। দেখছো তোমাদেরকে আমি প্রমিস করছিলাম না যে আর কখনো স্মার্ট বোর্ডে কোনো ফিচার ইউজ করব না? তো দেখছো আমি কখনো স্মার্ট বোর্ডের ফিচার আর ইউজ করতেছি ওই দিনের পরের থেকে? বলো তো, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের বলের ঘাত। সো বলের ঘাত সমান সমান হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে ভাইয়া, কথা হচ্ছে ভাইয়া যে এইখানে আমাদের তাহলে দুইটা ভেক্টরের বিয়োগ করলে আমরা কিন্তু বলের ঘাত কত পেয়ে যাই। দুইটা ভেক্টরের বিয়োগ করলেই কিন্তু আমরা বলের ঘাত কত সেটা পেয়ে যাই। তাহলে দেখো এইখানে আমাদের এই দিক বরাবর বলের যেই ভরবেগ সেটা হচ্ছে পি ইনিশিয়াল, এবং ধাক্কা খেয়ে যখন ফেরত চলে গেছে তখন যেই ভরবেগ সেটা হচ্ছে পি ফাইনাল। এখন কোনোভাবে তুমি যদি পি ইনিশিয়াল আর পি ফাইনালের ভেক্টর রূপটা বের করতে পারো তাহলেই কিন্তু কাজ শেষ। একটু ভেক্টর চ্যাপ্টার চলো ঘুরে আসি আমরা। দেখো তোমাকে বলছে ভরবেগের পরিবর্তন বের করতে, আমাকে একটু কমেন্টে জানাও ভরবেগ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? বলো তো, ভরবেগ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমজাদ বলছে যে আপনার মতন অনেস্ট আমি চোখে খুব কম দেখলাম, আসলে ভালো মানুষ পাওয়া যায় না এখন, বুঝছো? গুড, ভেক্টর রাশি। বলের ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বলো তো, যদি ভরবেগের পরিবর্তন এর কথা বললাম, তার মানে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বা বিয়োগ করতে হবে, তাই না? যে কোনো কিছুর পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। তাইলে ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভরবেগের শেষ মাইনাস আদি মানে কি? দুইটা ভেক্টরের বিয়োগ না? বলো তো, এই বলো, কথা বলে না, বলো, দুইটা ভেক্টরের বিয়োগফল না? এই যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা কি? দুইটা ভেক্টরের বিয়োগ। তাহলে মনে আছে আমরা ছোটবেলায় ভেক্টরের বিয়োগ যে শিখছিলাম, ছোটবেলায় মানে 3 মাস আগে, 3 মাসও না সরি, এই 2 মাস আগে, এই ছোটবেলায় আমরা যে ভেক্টরের বিয়োগ শিখছিলাম, ওই ভেক্টরের বিয়োগটা যদি মনে থাকে তাহলে কিন্তু কাজ শেষ, তাহলে কিন্তু কাজ শেষ। তো এই ম্যাথটা দুইটা নিয়মে করব, একটা হচ্ছে বাংলা নিয়ম আর একটা হচ্ছে বাংলা প্রোম্যাক্স নিয়ম, ঠিক আছে? সো দেখো আমরা এখানে প্রথম যেই ম্যাথ, দেখো প্রথমে আমাদেরকে বলছে ভরবেগের পরিবর্তন বের করতে, দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করতে। তো বলো তো ভাইয়া, এইটা একটা ভেক্টর রাশি, চলো এটা টার্ম দিয়ে নিয়ে আসি, এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে পি ফাইনাল, আর এইটা হচ্ছে আরেকটা ভেক্টর রাশি, এটা হচ্ছে পি ইনিশিয়াল। এখন বস তোমাদের কি মনে আছে, তোমাদের কি মনে আছে এটা হচ্ছে পি ফাইনাল ভেক্টর, এটা হচ্ছে পি ইনিশিয়াল ভেক্টর। আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ বের করতে চাইতাম,
পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল করতে চাইতাম, তখন আমাদের কি করতে হতো? আমাদের যোগ করতে হতো মাইনাস পি ইনিশিয়ালের সাথে, না? এই মনে আছে, পি ফাইনালের সাথে মাইনাস পি ইনিশিয়ালটা যোগ করতে হতো, কারণ বিয়োগের তো আর কোনো নতুন কিছু নাই। ভেক্টর বিয়োগ মানে হচ্ছে পরের ভেক্টরটাকে উল্টায় যোগ করা। তাহলে দেখো, পি ইনিশিয়াল ভেক্টরকে আমরা আগে উল্টাবো। এই উল্টানো মানে কি? 180 ডিগ্রি ঘুরানো, এবং 180 ডিগ্রি ঘুরানোর পরে 180 ডিগ্রি ঘুরানোর পরে আমরা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি করব, এই দুইটা ভেক্টরের লব্ধি করব। তাহলে বলো, এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? পাগুলো একসাথে নিতে হয়, এই দেখো পাগুলো একসাথেই কিন্তু হয়ে গেছে। যখন এইটাকে আমরা 180 ডিগ্রি কোণে ঘোরালাম, তখন কিন্তু দুইটার পা একই জায়গাতে চলে আসছে। তাহলে এখন ভাইয়া খেয়াল করো, আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের জাস্ট লব্ধি করে দিব, জাস্ট লব্ধি করে দিব। আমার মনে হয় এটা অনেকেই বের করতে পারবা না, এটা অনেকেই বের করতে পারবা না যে এই মাঝখানের কোণটা কত, এই মাঝখানের কোণটা কত। খুব কঠিন একটা প্রশ্ন ভাইয়া, খুব কঠিন একটা প্রশ্ন। আশেপাশে ক্লাস 6-7-এর ভাইয়াপুরা থাকলে ওনাদের একটু সাহায্য নাও। দেখো, এটা এই কোণটা কেমনে বের করব? এই মাঝখানের কোণটা 180 থেকে 30 বাদ দাও, তাহলে কত হয়? এটা 120 ডিগ্রি। বুঝতে পারছো? খুব কঠিন না? খুব কঠিন না? তাহলে এই যে কোণটা ভাইয়া, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে পি ইনিশিয়াল আর পি ফাইনাল এই দুইটার ভেক্টরের মান জানি। তুমি বলো তো, এই পি ফাইনাল ভেক্টরের মান কত? মান হবে এম ইন্টু ভি ফাইনাল। তো ভাইয়া এম এর মান কত ছিল? 0.01, এবং ভি ফাইনাল কত ছিল? 25। তাহলে এখান থেকে আসে 0.25, 0.25, 0.25। এইটারও মান যদি হিসাব করো, সেটাও কত আসবে? 0.25। তাহলে এই যে পি নেট যেটা আছে, পি নেট যেটা আছে, এটার মান যদি বের করতে চাও, তাহলে কি হবে? স্কোয়ার রুট অফ 0.25 স্কোয়ার, 0.25 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.25, 0.25 কজ 120 ডিগ্রি। আরে কেউ বুঝে নাই, কেউ বুঝে নাই, একটা সিঙ্গেল মানুষও বুঝে নাই মনে হয়। এই বুঝছো? আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করলে তো জোস, ওইটাই তো বললাম, ওইটা হলো বাংলা প্রো ম্যাক্স। ঠিক আছে, এই দেখো দেখো, বুঝছো কিনা এটা দেখো, যে এখানে আমরা দুইটা ভেক্টরের মান জানি। আরে সর্বনাশ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানি, এদের মধ্যে লব্ধি কেমনে বের করব? তাহলে লব্ধি বের করতে হলে এই যে পারবা, ঠিক আছে? তাহলে এটার মান কত হয়? এই বাচ্চা কাচ্চারা, মান কত হয় বলো? তোমরা আসলে এত ভালো, মানে আমি তোমাদের মতন ভালো ব্যাচ আর জীবনে কোনো দিন দেখিনি। তোমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাচ। বুঝতে পারছো? বুঝতে পারছো? কত আসে এটা? 0.25ই আসে। আচ্ছা, 0.25 আসবে না কেন বলো তো? আমরা এরকম ম্যাথ করছি না ভেক্টর অধ্যায়ে, ওই যে ছোটোকালে, যে দুইটা সমান সমান ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধিটা, তাদের যেই ইয়াটা, লব্ধির যে মান, সেই লব্ধির মানটা একটা ভেক্টরের সমান হয়, এবং লব্ধির দিকটা কি হয়? দুইটা ভেক্টরের সমদ্বিখণ্ডিত করে লব্ধির দিকটা চলে যায়। বুঝতে পারছো? তো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 0.25 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হলো পি নেট। আচ্ছা বলো তো, ডিরেকশন কত হবে? ডিরেকশন কত হবে? তুমি চাইলে ট্যান থিটা নিয়ে হাবিজাবি করে করতে পারো, কিন্তু এটা কি সহজেই বোঝা যায় না ডিরেকশনটা কি হবে? এই যে এটা হলো 0.25, এটা হলো 0.25, মাঝখানের অ্যাঙ্গেল 120 ডিগ্রি। দুইটা সমান সমান ভেক্টরের যখন লব্ধি করা হয়, লব্ধিটা কিন্তু মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কোণটা, সেটার মান কত হবে? 60 ডিগ্রি হবে। তোমার বিশ্বাস না হলে তুমি ট্যান থিটার ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারো। তাহলে বলো, এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন আছে কি না? তাহলে প্রথম থেকে চলো একবার রিক্যাপ করি। আমাদেরকে বলছে যে ভাই, এখন বলের ঘাত বের করব, কিন্তু বলের ঘাত আমাদের এবার মানে একই একমাত্রিক তলে না, এবার আমরা দ্বিমাত্রিক তল নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা কোণে আঘাত করে আবার আরেকটা কোণে সেটা ব্যাক করে যাবে। সেই ক্ষেত্রে আমাদের বলের ঘাত কত হবে বের করতে হবে। বলের ঘাত সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, ভরবেগ একটা ভেক্টর রাশি, পরিবর্তন মানে বিয়োগ। তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টর রাশির বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমরা জানতাম যে পরের ভেক্টরটাকে উল্টায় যোগ করতে হয়। তাহলে আমাদের এই যে ভেক্টরটা ছিল, যেহেতু পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এই ভেক্টরটাকে আমরা আগে 180 ডিগ্রি ঘুরাবো, এবং তারপরে দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি করব। এই যে এইটাকে আমরা আগে ঘুরাইছি
এটাকে দেখো, এই যে মাইনাস করতে হয় কিভাবে, আগে উল্টায় তারপর লব্ধি করতে হয়। তাহলে পি ইনিশিয়াল যেটা আছে সেটাকে আগে আমরা ঘুরাইছি এবং তারপরে এই দুইটার মধ্যে আমরা যা করব লব্ধি বের করব। সো লব্ধি যদি বের করি তাহলে মান এই 0.25 আসছে এবং অ্যাঙ্গেলও কত 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের বলের ঘাত, এইটাই হচ্ছে আমাদের বলের ঘাত। বলো এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? কারোর কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পেরেছো? বলো 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 বলো, ক্লিয়ার কিনা? আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি আসলে সমান এখানে? বলো তো ভাইয়া। সমান না, কিন্তু তাদের মান সমান কিন্তু দিকটা আলাদা। তাদের মান সমান কিন্তু দিকটা আলাদা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বেগের লব্ধি করে ভর গুণন করলে কি কোনো ভুল হবে? যদি তুমি বেগ বিয়োগ করে তারপরে তার সাথে ভর গুণ করো এই ক্ষেত্রে অসুবিধা নাই। কেন নাই বলো তো? কারণ ভরটা সবসময় এখানে কনস্ট্যান্ট থাকছে। সো তুমি যদি বেগের পরিবর্তনটা আগে বের করে তার সাথে এম গুণ করে দাও তাহলেই কিন্তু এটা ভরবেগের পরিবর্তন হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ভরটা কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছি আশা করি। ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল সেম কিভাবে হলো? আচ্ছা আচ্ছা, সরি, এটা না একই কোণে এত বেগে প্রতিফলিত হয় প্রশ্নের মধ্যে ছিল, এটা আমারই মিস্টেক হয়েছে। এটা হচ্ছে প্রশ্ন তুলতে ভুল, অসুবিধা নাই। এত বেগে চলনশীল একটা বল দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে একই কোণে একই বেগে হবে। একই কোণে একই বেগে, দুইটা একই ছিল তো, একটা লিখছি আর একটা লিখি নাই। একই বেগে প্রতিফলিত হয়। আচ্ছা বলো তো ভাইয়া, যদি একই বেগে প্রতিফলিত না হয় তাহলে কি তুমি পারবা না? এই একই বেগে যদি প্রতিফলিত না হয় তাহলে পারবা না? বলো তো। পারবা। সো তাহলে ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ কিন্তু সহজ। দেখো, যদি আমাদের এখানে পি ফাইনাল ভি ফাইনালটা ডিফারেন্ট হতো, ভি ফাইনালটা যদি ডিফারেন্ট কিছু হতো তাহলে আমরা জাস্ট ওই মানটা নিয়ে কাজ করতাম এখানে। ধরো ভি ফাইনালের মান বলে দিচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে 20 বসাই তারপরে এফ পি ফাইনালটা বের করতাম। পি ইনিশিয়ালের মান একই রকম হয়েছে এখানে, কেন? কারণ দুইটার ভর এবং বেগ, এখানেও ভর এবং বেগ দুইটার একই রকম। এবং পি নেটটা তখন আমরা কিন্তু অ্যাকর্ডিংলি পি ইনিশিয়াল প্লাস পি ফাইনাল প্লাস 2 ইন্টু পি ইনিশিয়াল পি ফাইনাল কস থিটা করে বের করে ফেলতাম। ডান, ইজি। শোনো, আমাদের এখানে যদি তোমার কত অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করছে এটাও যদি চেঞ্জ হয় তাইলেও কি পারবা না অঙ্কটা করতে? বলো তো, যদি এখানে বলে 30 ডিগ্রি আর পরেরটা বলে 40 ডিগ্রি, এই তাহলে কি ম্যাথ করতে পারবা না? ম্যাথ করতে কোনো সমস্যা হবে? আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা এগুলো ভয় পেও না, একদম ভয় পেও না। বলো, যদি আমাদের প্রথমে যে কোণটা আছে এই কোণটা বলছে 30 ডিগ্রি, পরের কোণটা বলছে 40 ডিগ্রি, আয় হায়, এখন কি করব? সিম্পল, তোমাকে জাস্ট কি বের করতে হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলেই হয়ে গেল। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা এটা তখন 120 হবে না 110 হবে, তাহলে ওইটা ধরে হিসাব করবা, ডান। ঠিক আছে, সেমই তো, ভেরি গুড। তাহলে এইবার আসো আমরা তাহলে দেখি, যদি এই প্রবলেমটাকে আমরা একটু যেটা বলতেছিলাম যে বাংলা প্রোম্যাক্স এই নিয়মে করব। দেখো, সেটা হচ্ছে ভেক্টর নিয়ম, এটা হচ্ছে ভেক্টর নিয়ম, ভেক্টরের নিয়মে করব। ভেক্টর নিয়মে বলো তো ভাইয়া, ভেক্টর নিয়মে যদি করি আমাদের পি ফাইনাল যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা আসলে কত হবে? আমরা একটা কথা বলছিলাম, যখন যে কোনো ভেক্টরকে তুমি আইজেতে কনভার্ট করতে চাও তখন কি করতে হয়? এই ভেক্টরের আদি বিন্দুতে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করতে হয়, মনে আছে? ভেক্টরের আদি বিন্দুতে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করতে হয়। এই অ্যাঙ্গেলটা যদি ভাইয়া 30 ডিগ্রি হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল না? এটা কত? 60 ডিগ্রি ছিল। তুমি এটা 30 ডিগ্রি ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, একই কথা হবে। তাহলে এইটা হচ্ছে পি ফাইনাল ভেক্টর ছিল। তাহলে এই ভেক্টরের আই জে কনভার্সনটা কি হবে? দেখো, এই ভেক্টরের এদিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে পি ফাইনাল কজ 60 ডিগ্রি আই ক্যাপ, আর এই দিকে যে উপাংশটা সেটা হচ্ছে পি ফাইনাল সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে বলো তো পি ফাইনাল ভেক্টর সমান আমি কি লিখতে পারি? পি ফাইনাল ভেক্টর সমান আমি কি লিখতে পারি? পি ফাইনালের মান cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস পি ফাইনাল সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। পরের যে ভেক্টরটা আছে
এই যে পি ইনিশিয়াল যেটা, এইটাকে ভাইয়া যদি আমি আইজেতে কনভার্ট করতে চাই তাহলে নিয়ম কি ছিল? ভেক্টরের আদি বিন্দুতে আমরা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব, এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। যে যেভাবে করে অভ্যস্ত, কোনো অসুবিধা নাই। দেখো আমাদের এই কোণটা ভাইয়া বলা আছে কত, কোন অ্যাঙ্গেলটা বলা আছে? এটা বলা আছে 30 ডিগ্রি, তাই না? তাহলে বলো তো এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 30 ডিগ্রি হবে না? এইটা যদি 30 ডিগ্রি হয় এটাও কি 30 ডিগ্রি হবে না? তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি। তাহলে বলো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মোট কত কোণ উৎপন্ন করলো? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো না? মোট কত কোণ উৎপন্ন করলো? 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন পি ইনিশিয়ালটা বের করতে চাই, পি ইনিশিয়াল ভেক্টর বের করতে চাই, তাহলে কি করব? পি ইনিশিয়াল কজ 120 ডিগ্রি আই ক্যাপ প্লাস পি ইনিশিয়াল সাইন 120 ডিগ্রি জে ক্যাপ। যে যেভাবে করে অভ্যস্ত, কোনো অসুবিধা কিন্তু নাই। কারণ তুমি চাইলে 30 ডিগ্রি ধরেও উপরে cos 30 জে ক্যাপ আর এইদিকে মাইনাস সাইন 30 আই ক্যাপ কিন্তু লিখতে পারতা। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো একই কথা, কিন্তু কোনো প্যারা নাই। তাহলে এখান থেকে পি ইনিশিয়াল যেই ভেক্টরটা সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে দুইটা ভেক্টর যখন পেয়ে গেছো, পি ফাইনাল পেয়ে গেছো আর পি ইনিশিয়াল পেয়ে গেছো, তাহলে এখন দেখো তো আমরা যদি আরেকটু ভাঙাইতে চাই যে পি ফাইনাল এটা সমান সমান কি হয়, যেমন cos 60 এর মান হাফ, তাহলে এখানে হবে pf বাই 2 i ক্যাপ প্লাস pf রুট 3 বাই 2 জে ক্যাপ, জে ক্যাপ। আচ্ছা, তারপর cos 120 এর মান কত? মাইনাস হাফ, তাহলে এখানে হবে মাইনাস পি ইনিশিয়াল বাই 2 আই ক্যাপ, এবং এটা হবে সাইন 120 এর মান হচ্ছে আমাদের রুট 3 বাই 2 প্লাস পি ইনিশিয়াল, পি ইনিশিয়াল রুট 3 বাই 2 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের পি ইনিশিয়াল ভেক্টর রূপটা। তাহলে ভেক্টর রূপে যদি থাকে, দেখো এটা আমাদের পি ইনিশিয়াল ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের পি ফাইনাল ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যদি পেয়ে যাই ভাইয়া, তাহলে এখন ইজি না একদম? আমরা জাস্ট একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরকে বিয়োগ করব। পি ফাইনাল ভেক্টরটা থেকে পি ইনিশিয়াল ভেক্টরটাকে জাস্ট বিয়োগ করব। তাহলে দেখো বিয়োগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকে আমাদের পি ফাইনাল বাই 2 প্লাস পি ইনিশিয়াল বাই 2 এত ইন্টু আই ক্যাপ, এবং এখানে থাকে হচ্ছে আমাদের প্লাস পি ফাইনাল রুট 3 বাই 2 মাইনাস পি ইনিশিয়াল রুট 3 বাই 2 এত ইন্টু জে ক্যাপ। তো আমাদের পি ইনিশিয়াল আর পি ফাইনালের মান কত? দেখো পি ফাইনালের যদি মান হিসাব করো সেটা হচ্ছে 0.25, এবং পি ইনিশিয়ালেরও যদি মান হিসাব করো তাহলে এটার মানও হবে 0.25। তাহলে মান কিন্তু ভাইয়া দুইটার সমান। তাহলে মান যদি দুইটার সমান হয়, মান যদি দুইটার সমান হয় তাহলে এখানকার পি ফাইনাল আর পি ইনিশিয়াল দুইটার মান একই রকম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো 0.25 বাই 2 প্লাস 0.25 বাই 2 এটা হচ্ছে আই ক্যাপ প্লাস 0.25 রুট 3 বাই 2 মাইনাস 0.25 রুট 3 বাই 2 জে ক্যাপ। তাহলে ভাইয়া এই টার্মটা কত হয়ে যাবে? এই পার্টটা পুরাটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটাই কিন্তু আমাদের সেই বলের ঘাত নির্দেশ করছে, সেটা সমান সমান হলো এই যে 0.25 প্লাস 0.25 0.5 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে যেটা আসে 1/4 0.25 তো আসতেছে। তাহলে 0.25 আই ক্যাপ, 0.25 আই ক্যাপ। ঠিক আছে, তাহলে দেখো আই ক্যাপ দিয়ে আমি ডিরেকশন কোনটা এইটাও বুঝে গেলাম, এবং আমাদের মান কত এটাও এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা। দেখো যে কোনো একটা ভেক্টরকে আই যেতে কনভার্ট করার যে নিয়মটা, এইটা কিন্তু ভেক্টর অধ্যায়গুলোতে আলোচনা করা আছে। সো তুমি ওইখান থেকে দেখে একবার রিকল করতে পারো, কারণ সামনে দেখবা আমরা যখন ভরবেগের দ্বিমাত্রিক কেসগুলা পড়ব তখনও এইরকম ভেক্টরের কনভার্সন অনেক কাজে লাগবে।
সো আমি আবারও বলি, আমাদের কিন্তু এই যে ভেক্টরটা, সেটাকে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিয়ে তারপরে কস সাইনে বের করছি। কিন্তু তুমি চাইলে এই যে 30 ডিগ্রি যেটা দেওয়া আছে, এই 30 ডিগ্রির এদিক বরাবর উপাংশ কত আর এদিক বরাবর উপাংশ কত বের করতে পারবা না? তাহলে এদিক বরাবর উপাংশকে জে ক্যাপ আর এদিক বরাবর উপাংশকে মাইনাস আই ক্যাপ দিয়ে দিবা, তাহলেই কিন্তু পি ইনিশিয়ালের যে ভেক্টর রূপ সেটা পেয়ে যাবা। এরপরে ভেক্টর রূপ পেয়ে গেলে একটা থেকে আরেকটাকে বাদ দিলেই কিন্তু ডান ডানা ডান ডান। বলো ঠিক আছে? দেখো বুঝেছো কিনা? সো তাহলে দুইটা নিয়মই দেখায় রাখলাম, দুইটার যে কোনো একটা ফলো করতে পারো, কোনো অসুবিধা নাই। এটা যেহেতু একটু ভেঙে ভেঙে দেখাইছি, অনেকগুলো লাইন আমি এক্সট্রা লিখছি, জাস্ট পরের বার যাতে দেখলে সহজে বুঝতে পারো। কিন্তু তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন জানো, শুরুতে এই লাইন, তারপরে এই লাইন, তারপর বিয়োগফল, রেজাল্ট ডান, আর কিছুই করা লাগবে না। রেজাল্টে তখন আই ক্যাপ জে ক্যাপ যেভাবেই থাকুক সেটা রেখে দিলেই অঙ্ক হয়ে যাবে। সো এটা হলো অনেক কনভিনিয়েন্ট একটা নিয়ম। এত বড় লাগতেছে কেন? কারণ আমি ওই যে অনেক ভেঙে 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 তারপরে দেখাইছি। ঠিক আছে, সিম্পল, গুড, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, ওকে। এই পিএফ এর মান কোথায় পেলাম? এই যে ভাই এম আর ভি গুণ দাও। আরে এগুলো এত ভেঙে চুরে দেখাইতে গেলে তো ঝামেলা। এই ছেলে, এই যে এম ইন্টু ভি ফাইনাল আর পি ইনিশিয়াল মানে কত? এম ইন্টু ভি ইনিশিয়াল, এটাই করছি। সো এম এর মান হচ্ছে ছিল কত? 0.01 ইন্টু ভি ফাইনাল হচ্ছে 25, এটাও হচ্ছে 0.01 ইন্টু ভি ফাইনাল হচ্ছে 25, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখতে পারো। এটা এখানে থাকলো, আচ্ছা থাক, এখানে থাক, অসুবিধা নেই, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে বুঝলাম, ডান। এই প্রবলেমটা আগের দিনের করানো একটা প্রবলেমের মতন, এটা প্র্যাকটিস শিটেও আছে, হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক করে ফেলো। পরের প্রবলেমটা দেখো, রুয়েট 2005-07 সালে আসা। এটা ছিল এসডব্লিউ, ও আচ্ছা, তাইলে তো হইলই, আগের দিন হোমওয়ার্ক দিছিলাম, ভেরি গুড ভেরি গুড, তাইলে হইছেই। তারপর বলো তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? তাহলে আমরা কি পড়লাম আজকে? প্রথম একটা ম্যাথ করলাম, সেখানে হচ্ছে জাস্ট বলের ঘাত বের করছি। যখন ড্রপ খেয়ে উপরের দিকে উঠলো, তখন আমরা দেখলাম ওইখানে যে লার্নিংটা ছিল সেটা হচ্ছে বলের ঘাত বের করার সময় ভরবেগের পরিবর্তন নিতে হয়। ভরবেগের পরিবর্তন মানে জাস্ট আমাদের ধাক্কা খাওয়ার আগের ভরবেগ আর ধাক্কা খাওয়ার পরের ভরবেগ, এই দুইটার পরিবর্তনই নেওয়া লাগবে। এটা একটা লার্নিং ছিল। আর একটা লার্নিং, সেটা সেকেন্ড ম্যাথে পেলাম, যদি আমাদের এবার একমাত্রিক না হয়ে দ্বিমাত্রিক কোনো একটা ক্ষেত্রে বলের ঘাত বের করতে বলে, তাহলে ভেক্টর বিয়োগ করতে হবে। ঠিক আছে, ডান, আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার আসো গাণিতিক সমস্যা, রুয়েট 2005-06 সালে আসা। সবাই একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা আগে একটু পড়ো। কি বলছে দেখো, স্থির পানির উপরে ভাসমান একটা নৌকা হতে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। চলো আমরা নৌকা এঁকে ফেলি, অস্থির নৌকা হয়েছে। মাশরুর এত সুন্দর নৌকা আঁকছে, ওয়াও! মানে নিজের আঁকানো নৌকা দেখে নিজেকেই মনে হচ্ছে একটা প্রশংসা করে আসি। সো এটা হলো আমাদের নৌকা। নৌকাটা কোথায় আছে জানো? নৌকাটা আছে হলো একটা স্থির পানির উপরে। ঠিক আছে, এইখানে হলো আমাদের তীর, তো এখানে কি হবে? একজন ভদ্রলোক না ভদ্র ছেলে, দেখো তো কি বলছে, হ্যাঁ না লোক, একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছাইছে। একজন লোক আনুভূমিকভাবে লাফ দিছে এবং সে আনুভূমিকভাবে একটা লাফ দেওয়ার পরে সে হলো তীরে পৌঁছাইছে, এইখানে গিয়ে সে পৌঁছায় গেছে। ভালো কথা। সো বলো তো, যদি ও লাফ দেয় তাহলে নৌকার বেগটা কোন দিকে হবে? নৌকা কি স্থির থাকবে? এই নৌকা কি স্থির থাকবে বলো তো? নৌকা কি স্থির থাকবে? ভাইয়া ড্রয়িংটা জোস, থ্যাংক ইউ পূর্ণতা সাহা।
যারা ভালো কমেন্ট করবে তাদের কমেন্ট আমি পড়ি। ভেরি গুড, বিপরীত দিকে যাবে। তাহলে এখানে যখন এই লোকটা আনুভূমিক দিকে একটা লাফ দিছে, তখন কিন্তু সে পা দিয়ে নৌকাকে পিছনের দিকে একটা ধাক্কা দিয়েই কিন্তু নিজে একটা ধাক্কা পাইছে। ক্রিয়া প্রতিক্রিয়া অনুযায়ী যখন নৌকাকে সে ধাক্কা দিছে, তখনই কিন্তু নিজে একটা প্রতিক্রিয়া ধাক্কায় কিন্তু সামনের দিকে আগায় গেছে বা তীরের দিকে আগায় গেছে। এখন তাইলে এই নৌকাটা কিন্তু যখন, এটা হলো প্রথম ছবি, তোমরাও আমার মতো দ্বিতীয় ছবি এঁকে ফেলো এভাবে। সো যখন এই লোকটা অলরেডি এখানে পৌঁছায় গেছে ধরো, ততক্ষণে কিন্তু আমাদের এই নৌকাটা পিছনের দিকে একটা বেগ লাভ করবে। নৌকাটা পিছনের দিকে কিন্তু একটা বেগ লাভ করবে, কারণ এই যদি সামনের দিকে যায়, নৌকাটা পিছনের দিকে একটা বেগ লাভ করবে। ও পৌঁছায় গেছে। এখন কথা হচ্ছে, আমাদের বললো বাকি লোক সহ নৌকার ভর হচ্ছে 300 কেজি। ও তার মানে এখানে লোক একজন নাই, লোক এখানে আরো অনেক অনেক মানুষ আছে এখানে, বা আরেকজন আছে ধরো, এখানে মনে করো আরেকজন মানুষ আছে। তো বাকি লোক সহ নৌকার যে ভর সেটা হচ্ছে 300 কেজি বলছে, এবং লাফ দেয়া লোকের ভর হচ্ছে 60 কেজি। ঠিক আছে, ভেরি গুড। এই যে লাফ দিছে যে এই লোকটা, তার ভর হচ্ছে 60 কেজি, এবং লাফের বেগ বলে দিছিল 20 মিটার পার সেকেন্ড। লাফের বেগ বলে দিছিল 20 মিটার পার সেকেন্ড। এমত অবস্থায় নৌকায় অবস্থিত 0.7 কেজি ভরের একটা স্থির বলকে কিক মারা হলো। কি করছে দেখো, যখন লাফ দিয়ে চলে গেছে, তখন এইখানে আবার একটা বল ছিল কাছে। আরে এই দেখো, এইখানে ওর কাছে একটা ফুটবল ছিল। বলো তো ফুটবলের বৈজ্ঞানিক নাম কি? শুভ্র ভাইয়াকে জিজ্ঞেস করবা। ফুটবলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওয়াক্কা ওয়াক্কা। তো এই যে ফুটবল, সেই ফুটবলটাকে কি করছে আরেকজন যে লোক, সে হচ্ছে লাথি মারছে। হ্যাঁ, তো এখানে এমত অবস্থায় নৌকায় অবস্থিত 0.7 কেজি ভরের একটা স্থির বলকে কিক মারা হলো। সো যখন এই নৌকাটা কিন্তু গতিশীল আছে পিছনের দিকে, নৌকার উপরে ওই লোক আছে এবং ওই ফুটবল আছে। সো নৌকার সাপেক্ষে কিন্তু এই বলটা তখন স্থির। ওইটাই বলছে যে 0.7 কেজি ভরের একটা স্থির বলকে কিক মারা হয়েছে। ফলে ফুটবলটি তীরের দিকে 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। সো 3 নাম্বার ছবি, কিক মারছে, বুঝছো? কিক মারছে, কিন্তু কিক মারছে। সো এখানে যখন কিক মারছে, কিক মারার পরে বলতেছে যে এই কিক মারার ফলে এই ফুটবলের যেই বেগ হয়েছে এটা হলো 18 মিটার পার সেকেন্ড। তীরের দিকে এটা 18 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। এই যে ও যে লাথি মারছে, হ্যাঁ, ও যে লাথি মারছে, এই যে লাথি মারছে একটা, এই যে লাথি মারছে একটা, এই যে লাথিটা মারলো, সেই লাথি মারার জন্য বলের ঘাত কত সেটা বের করতে হবে। আমি আর কখনোই কিন্তু স্মার্ট বোর্ডের কোনো ফিচার ব্যবহার করব না, এবং আমি এক কথার মানুষ। ওকে, বলো কাহিনী বুঝেছো কিনা? বলো বলো বলো, কাহিনী বুঝেছো কিনা? বুঝছি। তাহলে কি হলো, এখানে ধাপে ধাপে কয়েকটা কাহিনী হয়েছে, অনেক বড় ম্যাথ, কিন্তু আসলে অঙ্ক করা খুব সহজ, অঙ্ক করা খুব সহজ। সো কি হলো, একটা স্থির নৌকা ছিল, দুই পাশে দুইটা লোক দাঁড়ায় ছিল। একটা লোক যখন লাফ দিছে এইদিকে, 60 কেজি ভরের একটা লোক 20 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিয়ে তীরে পৌঁছাইছে। তাহলে নৌকাও একটা বেগ অর্জন করছে। নৌকা সহ বাকি লোক সহ নৌকার সমস্ত যেই ভর, সেটা হচ্ছে বলে দিছিল আমাদের 300 কেজি। তাহলে এরপরে কি হলো, এইখানে যখন বলটা ছিল, সেই বলটাকে এখানকার একজন লোক সে কিক মারছে, এমন একটা কিক মারছে যে তীরের দিকে এটা 18 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তাহলে বের করতে বলছে যে এই যে ফুটবলটা, সে ফুটবল বা এই যে পা দিয়ে যে একটা বলের ঘাত তৈরি হয়েছে, বলের ঘাতের মান কত, এটাই বের করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে স্থির অবজারভারের রেসপেক্টে 18 মিটার পার সেকেন্ডটা। ঠিক আছে, দেখো বলছে কি, যে যদি কারো সাপেক্ষে হতো তাহলে বলে দিত, কারো সাপেক্ষে হলে এটা বলে দিত। তো তাহলে ফলে ফুটবলটা তীরের দিকে 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এবার খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো একদম অঙ্ক সহজ। তো আমরা সবার আগে যদি একদম লাস্টের দিক থেকে প্রশ্নটাতে অ্যাপ্রোচ করি, যে বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাত কোন ক্ষেত্রে, তাহলে এই যে লাথিটা মারছে, এই লাথির ঘাত, বলের ঘাতটা কত, এটাই বের করতে হবে। বলের ঘাত আমরা কিভাবে বের করি বলো তো? ভরবেগের পরিবর্তন করে বের করি। তাহলে বলো তো, আমাকে জাস্ট এই ফুটবলটার শেষ ভরবেগ কত আর আদি ভরবেগ কত, এই জিনিসটা জানা লাগবে না? বলো তো, এটা বুঝছো কিনা আগে বলো। যে আমাদের যদি বলের ঘাত বের করতে হয়, তাহলে ফুটবলের ভরবেগের পরিবর্তনটা বের করলেই হবে না? বলো বলো বলো।
বলো 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 বলো, বুঝছো? গুড। সো তাহলে আমরা বলো তো অলরেডি কিন্তু এই ফুটবলের শেষ, দাঁড়াও ধাপে ধাপে আসি, যেহেতু বলের ঘাত বের করতে বলছে, ফুটবলের ফুটবলের শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ সমান সমান ফুটবলের ভর বলে দিয়েছে 0.75 ইন্টু হচ্ছে 18। এটা হলো ফুটবলের শেষ ভরবেগ, ঠিক আছে? এবার আসো ফুটবলের আদি ভরবেগ বের করি। ফুটবলের আদি ভরবেগ বের করি। ফুটবলের আদি ভরবেগ বের করি 0.75 ইন্টু, বলো তো ভাইয়া এই বেগটা কি শূন্য হবে? যখন কিক মারছে তখন কি এই বলের বেগটা স্থির অবজারভারের সাপেক্ষে শূন্য ছিল? না, শূন্য ছিল না। ভেরি গুড। তাহলে বলো তো কত হবে বেগটা? নৌকার বেগ। ভেরি গুড। সো তাহলে নৌকা যেই বেগ অর্জন করছে সেই বেগটাই কিন্তু এই ফুটবলের বেগটা হবে। তাহলে ওইটাই হলো ফুটবলের আদি বেগ। তাহলে আমি এখানে একটা ঝামেলা পাইলাম যে ভাইয়া ফুটবলের আদি বেগ কত, এইটা তো আমি জানি না। তাহলে এখন ফুটবলের আদি বেগ বের করার জন্য কি করব? সো দেখো, যেটা প্রশ্নে চাইছে, তুমি যদি এখান থেকে আসলে জার্নি শুরু করো, এখান থেকে কি চাইছে এইটার থেকে যদি আগে ম্যাথ করা শুরু করো, তুমি দেখবা কোনো একটা জায়গায় আটকায় যাবা, ওইটাই তোমাকে নতুন রাস্তা বলে দিবে যে কি করতে হবে। সো তুমি যদি এখন এই বলের বেগটা বের করতে চাও, বলের আদিবেগ বের করতে চাও, তার মানে এই নৌকার যদি আদিবেগ বের করতে চাও, তাহলে নৌকার আদিবেগটা কি বলো তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বের করতে পারি না? সো দেখো এখানে নৌকা সহ সমস্ত বস্তুর যেই ভর ছিল সেটা কত দেওয়া আছে? 300 কেজি দেওয়া আছে। তাহলে আমরা ইউ বের করার জন্য আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। একবারে লিখি, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে ইউ বের করব। এটা তো আর পরীক্ষায় লিখবা না, এটা তোমার লেখার জন্য নোট দিয়ে রাখলাম। ওকে, তাইলে আমরা চলো ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে অ্যাপ্লাই করি। সো একদম প্রথমে দেখো সবার ভরবেগের সমষ্টি ছিল 0, কারণ শুরুতে নৌকাও স্থির ছিল, এই লোক যে দাঁড়ায় আছে ওর বেগও কিন্তু স্থির ছিল। এরপরে কি হইল কাহিনীটা? এরপরে আমাদের ওই যে লোকটা, সেই লোকটা 60 ইন্টু 20 মিটার পার সেকেন্ড একটা ভরবেগ অর্জন করলো, এবং আমাদের নৌকার ভর ছিল 300 কেজি। নৌকা সহ বাকি যে লোকগুলো আছে না, তাদের ভর ছিল হচ্ছে 300 কেজি। এটা একটা ভি বেগ অর্জন করবে, বা এটাই একটা সেই ইউ বেগ অর্জন করবে, যেই ইউটাই আমরা মূলত বের করতে চাই। তাহলে এখান থেকে ইউ এর মানটা কত আসবে? ইউ এর মান আসবে হচ্ছে 60 ইন্টু 20 মাইনাস 60 ইন্টু 20 ডিভাইডেড বাই 300। ট্যাও 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 ট্যাও, 6 দুগুণে 3 দুগুণে 4, তাহলে মাইনাস 4 মিটার পার সেকেন্ড হচ্ছে এটার বেগ। তাহলে মাইনাস 4 মিটার পার সেকেন্ড বেগ মানে কি? মানে হচ্ছে এই দিকটা বেগ তো তুমি পজিটিভ ধরে নিছো, তার মানে এইটার উল্টা দিকের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ফুটবলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, অর্থাৎ ফুটবলটাও কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাচ্ছিল। তাহলে যদি 4 মিটার পার সেকেন্ড আমি পেয়ে যাই, তাহলে এখন বলের ঘাত কত হবে? সুতরাং বলের ঘাত হবে, বলের ঘাত কত হবে আমাদের? ডেল্টা পি সমান সমান হচ্ছে এম ভি ফাইনাল মাইনাস এম ভি ইনিশিয়াল। তো আমাদের ফুটবলের যে ভর, সেই ভর তো ভাইয়া 0.75, এটা তো ফিক্সড আছে। ভি ফাইনাল কত বলো তো? ভি ফাইনাল কত? ভি ফাইনাল হচ্ছে 18, এবং বিয়োগ করতে হবে ভি ইনিশিয়ালকে। তো এই বেগটা কি মাইনাস না? তাহলে এখানে -4, -4। তাহলে এখান থেকে আসে 0.75 ইন্টু হচ্ছে 22। তাহলে দেখো কত হয়, 0.75 ইন্টু 22, এটা আসে 16.5, 16.5 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সহজ না অঙ্কটা? লোকটা লাভ দিয়ে তো ঝামেলা বাড়াইছে। হ্যাঁ, কাজই তো এটা। সবার ফিজিক্সের কয়টা চ্যাপ্টার শেষ একটু কাইন্ডলি বলবা প্লিজ, তাহলে নিজেরটা বুঝতে পারতাম। আমার এখন একটা চ্যাপ্টারও পড়া শেষ হয় নাই। এই বলো বুঝছো কিনা?
বলো বলো বলো, বুঝেছো কিনা? ভাই আপনি ম্যাথ করালে সব সোজা লাগে, কিন্তু নিজে করতে গেলে খুবই কম পারি। দেখো এইটা হচ্ছে কি প্র্যাকটিসের অভাব ভাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তুমি আমাদের প্র্যাকটিস বুকের যে প্রবলেমগুলো আছে, তোমরা করো কি, প্রবলেম দেখো সাথে সাথে সলভ দেখে ফেলো, এটা করো না। আমি বারবার বলছি, প্রথমে আগে প্রবলেমগুলো দেখো, থিওরি যা পড়ছো সেটার সাথে নিজে আগে চেষ্টা করো। তুমি পারো না, পারার দরকার নাই, কিন্তু তারপরে সলভটা দেখে শিখে নাও, সলভটা দেখে শিখে নাও। এবং এই জন্যই ম্যাথগুলো করানো হচ্ছে, যাতে করে অ্যাপ্রোচগুলো কেমন হইলে ভালো হয়, কিভাবে চিন্তা করতে হয়, এই জিনিসগুলো যাতে করে একটা আইডিয়া পেতে পারো। দ্যাটস ইট। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। গুড। ভাই আপনি কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ক্যালকুলেটর নিয়ে গেছিলাম? হ্যাঁ, এটা ক্লাস 9 থেকে এই ক্যালকুলেটর ইউজ করি আমি। ঠিক আছে, ডান। আশা করি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। এইবার আসো, আমরা যে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছিলাম সেটার প্রুফটা তোমাদের দেখানো হয় নাই। আমি পিডিএফ খুলে অবাক হয়ে গিয়েছি, কী ব্যাপার প্রুফ দেখাইনি কেন? সো একটু, যেহেতু অনেকদিন আগে পড়ছি, চলো একবার একটু ছোট্ট করে রিক্যাপ করি এবং তারপর আমরা 2 ডাইমেনশনাল কেসের মধ্যে যাব। তো আমাদের টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, রিভিজিট। ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এখান থেকে ছোট্ট বন্ধুরা খেয়াল করো, মনে করো আমাদের m1 ভরের কোনো একটা বস্তু u1 বেগে গতিশীল ছিল এবং m2 ভরের কোনো একটা বস্তু u2 বেগে গতিশীল ছিল, এটা হলো তার আদি বেগ। তারা পরস্পর সংঘর্ষ, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষটা কেমনে দেখান যায়? এই যে মনে করো তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, আর সর্বনাশ, সংঘর্ষ কি সুন্দর সংঘর্ষ হয়েছে, দেখছো? তো এই যে সংঘর্ষটা হয়েছে, সংঘর্ষটা হওয়ার পরে তারা তারা দারুণ একটা কাজ করছে। এর বেগ হয়ে গেছে v1 আর এর বেগ হয়ে গেছে v2। এর ভর তো m1ই ছিল, এর ভর তো m2ই ছিল। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এইখানে আমাদেরকে যখন তারা ধাক্কাধাক্কি করছে তখন কিন্তু তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করেনি, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া তাদের মধ্যে আর কোনো বল কাজ করেনি। সো তাইলে দেখো এইখানে ছোট্ট একটা জিনিস, যে আমাদের যখন ধাক্কা খাবে তখন কিন্তু এই m1 ভরের যে বস্তুটা আছে, এই প্রথম যে বস্তুটা আছে, সে কিন্তু আমাদের দ্বিতীয় যে বস্তুটা আছে এটার উপরে একটা F2 পরিমাণ বল দিবে। ঠিক আছে, F2 পরিমাণ বল দিবে এবং দ্বিতীয় যে বস্তুটা আছে সেটা প্রথম বস্তু থেকে F1 একটা ধাক্কা বল পাবে। এটাই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া। দেখো, একটা যখন আরেকটাকে সংঘর্ষ করলো, একটা যখন আরেকটাকে ধাক্কা দিল, তখন কিন্তু প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে F2 একটা বল দিল এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটাকে F1 একটা বল দিল। এই দুইটা বল কিন্তু একটা আরেকটার বিপরীত, দুইটা বল একটা আরেকটার কি হবে? বিপরীত। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা F1 এটা সমান সমান কিন্তু -F2, মানে সমান এবং দিক কিন্তু বিপরীত। তাহলে আমরা লিখতে পারি F1 সমান সমান কি লেখা যায়? দেখো এখানে একটা ছোট্ট ভুল করার চান্স আছে। F1 হচ্ছে m1 ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল। আমরা কি জানি, যার উপরে বল প্রযুক্ত হয় তার ভরবেগের পরিবর্তন নিয়ে কাজ করতে হয়। তাহলে এখানে m1 ইন্টু, দেখো তো বেগের পরিবর্তন কত হয়েছে আমাদের, v1 মাইনাস u1 ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। কি করলাম এটা? দেখো যখন F1 বের করছি তখন এই প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন আমাদেরকে বের করতে হয়। সো এই দেখো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আবার যখন F2 বের করছি, দেখো F2টা কার উপরে প্রযুক্ত? 2 নাম্বার বস্তুর উপরে প্রযুক্ত। তাহলে 2 নাম্বার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে। তাহলে এখানে m2 কমন নিলে v2 মাইনাস u2 ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি, টি টি কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে ভাইয়া কি থাকে? এখান থেকে থাকে m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2।
ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই m1u1কে ওই পাশে নিলাম, m2v2কে এই পাশে নিলাম, আলটিমেটলি সমীকরণ যেটা আসে m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। এগুলো সবগুলোর উপরে ভেক্টর সাইন দিয়ে দিলে ভালো, কারণ ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, ভরবেগের সংরক্ষণ সূত্র এটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। এবং এখান থেকে আমরা চাইলে দ্বিমাত্রিক একটা কেস এখান থেকে নিয়ে আসতে পারি। খেয়াল করো, আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একটা একমাত্রিক কেস নিয়ে আলোচনা করছি, যে তারা একই তল বরাবর ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার একই তল মানে একই লাইন বরাবর ধাক্কা খাবে, একই লাইন বরাবর ধাক্কা খেয়ে একই লাইন বরাবর তারা চলে যাবে। কিন্তু যদি আমাদের এটা একই লাইন বরাবর না হয় তখন কি হবে? যদি এইটা একই লাইন বরাবর না হয় তাহলে কি হবে? খেয়াল করো, এই m1u1 এটা মানে কিন্তু আমাদের প্রথম যে বস্তুটা আছে তার ইনিশিয়াল ভরবেগ, তারপরে m2u2 এইটা হচ্ছে দ্বিতীয় যে বস্তুটা আছে তার ইনিশিয়াল ভরবেগ, সমান সমান m1v1 হচ্ছে প্রথম বস্তুর ফাইনাল ভরবেগ প্লাস m2v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ফাইনাল ভরবেগ। এই তো কাহিনী। এখন বলো তো ভাইয়া, যখন আমি ভেক্টরটাকে আইজেতে প্রকাশ করব, এখানে কি আমি ভেক্টর আকারে লিখছি না এটাকে? এখানে কিন্তু আমি এটাকে ভেক্টর আকারে প্রকাশ করেছি, ভেক্টর আকারে আমি এটাকে প্রকাশ করেছি। তো ভাইয়া যখন আমি এটাকে ভেক্টর আকারে প্রকাশ করা বাদ দিয়ে যদি এটাকে আইজেতে প্রকাশ করি তাহলে কি হবে বলো তো? P1 ইনিশিয়াল, এটাকে আমি এভাবে লিখতে পারি না বলো তো, যে P1 x i ক্যাপ প্লাস P1 y j ক্যাপ। ভাইয়া কি লিখলেন কিছুই বুঝলাম না। দেখো ভাইয়া, আমরা তো এখানে সবার দিকটা সেম ধরে নিছিলাম, কিন্তু যদি আমাদের কাহিনীটা এখন এইরকম হয় যে মনে করো আমাদের কোনো একটা m1 ভরের বস্তু, সেটা মনে করলাম u1 বেগে গতিশীল ছিল, এবং m2 ভরের একটা বস্তু, সেই বস্তুটা আমাদের u2 বেগে গতিশীল ছিল, এরপরে তারা মনে করো ধাক্কা খেলো। তাহলে বলো তো, যখন তারা এভাবে করে ধাক্কা খাচ্ছে, দাঁড়াও আমি ফুলটা দিয়ে আমি সংঘর্ষের চিহ্নটা দিয়ে নিই, এই যে ধাক্কা খেলো। সো যখন তারা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে তাদের যে গতির ডিরেকশন সেটাও কিন্তু আবার ভিন্ন হয়ে যাবে, সো মনে করলাম m1v1 m2v2 তারা এখন দুইটা ভিন্ন ভিন্ন দিকে যাওয়া শুরু করলো। যে m1 যেই বস্তুটা ছিল সেই বস্তুটার বেগ এখন মনে করো এই দিকে হয়ে গেল, সাপোজ আমি ধরলাম, এবং m2 যেই বস্তুটা ছিল সেটার বেগ ধরো এই দিকে হয়ে গেছে, এটা হলো v2 হয়ে গেছে। সো তাহলে দেখো দুইটা বস্তু ধাক্কা খেয়ে দুইটা ভিন্ন ভিন্ন দিকে চলে যাচ্ছে, ধাক্কা খেয়ে দুইটা ভিন্ন। আচ্ছা একটু উল্টাইলে জিনিসটা ভালো হয়, দাঁড়াও আমরা এভাবে দেই যে প্রথম বস্তু যেটা সেটা মনে করো ধাক্কা খেয়ে m1 ভরের বস্তুটা সেটা এই দিকে চলে গেছে, এটা হলো v1, এবং দ্বিতীয় যে বস্তুটা ছিল সেই দ্বিতীয় বস্তুটা m2 ভরের, সেটা ধাক্কা খেয়ে মনে করো v2 বেগে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে v2 বেগে চলে গেছে। ঠিক আছে, এই প্রথম বস্তু দাগ দিছে, এটাই দাগ দেই নাই। সো এইটা ধাক্কা খেয়ে এদিকে চলে গেছে আর এইটা ধাক্কা খেয়ে এদিকে চলে গেছে, বুঝছো? তার মানে দুইটার ডিরেকশন কিন্তু এখন আর একই লাইন বরাবর নাই, দুইটা ভিন্ন ভিন্ন দিকে হয়ে গেছে। তাহলে বলো তো, এই যে পি ইনিশিয়াল যেই ভেক্টরটা ছিল, এই পি ইনিশিয়ালটাকে কি আমি দুইটা উপাংশে ভাগ করে আই যে আকারে লিখতে পারি না? পি ইনিশিয়ালটাকে আমি এভাবে বলছি, যেটা যেহেতু P1 ইনিশিয়াল ছিল, তাই এটাকে আমরা বলছি যে ধরো P ইনিশিয়াল x, এটা কার জন্য? এভাবে লিখলে ভালো হয়, এটা যেহেতু P1 এর ইনিশিয়াল ছিল, তাহলে P1 এর x ইনিশিয়ালটা আর P1 এর y ইনিশিয়ালটা। কি করলাম দেখো, P1 ইনিশিয়াল ছিল এদিকে, P1 বলতে বোঝাচ্ছি এক নাম্বার বস্তুর যে ইনিশিয়াল ভরবেগ, সেই ইনিশিয়াল ভরবেগের দুইটা উপাংশে ভাগ করছে, একটা x অক্ষ বরাবর, একটা y অক্ষ বরাবর। বলো ক্লিয়ার কিনা? P1 ইনিশিয়াল এটা কি ছিল? P1 ইনিশিয়াল ছিল হচ্ছে প্রথম বস্তুর ইনিশিয়াল ভরবেগ, সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করছি, একটা হলো x অক্ষ বরাবর উপাংশ, একটা হলো y অক্ষ বরাবর উপাংশ। সো তাহলে x অক্ষ বরাবর উপাংশটাকে নাম দিচ্ছি এইভাবে, দেখো P1 মানে প্রথম বস্তুর x অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই লিখব যে
ওয়ান এক্সের যেই ইনিশিয়াল ভরবেগ আর P1 I এর যেই ইনিশিয়াল ভরবেগ। দেখো তো এই দুইটা লাইন কি বুঝেছো কিনা? বুঝছি, ভেরি গুড। এইবার বলো তো দ্বিতীয় যে বস্তুটা আছে সেই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এই ভেক্টরটাকে যদি I যেতে কনভার্ট করি তাহলে কিভাবে লিখবো? একটু হেল্প করো। তাহলে কি লিখবো? দেখো P2 ইনিশিয়াল ছিল, তাহলে সিম্পল P2x আমাদের ইনিশিয়াল I ক্যাপ প্লাস P2y ইনিশিয়াল জে ক্যাপ। হ্যাঁ, পরীক্ষায় কি এগুলো লাগবে? এগুলো লাগবে না, জাস্ট ফাইনাল একটা লাইন প্রুফ করার জন্য এই জিনিসটা দেখাচ্ছি, আর কিচ্ছু না, ভয় পাওয়ার কিছু নাই। সো দুটো জিনিস বুঝলেই হলো, এটা একটা ভেক্টর ছিল, এটাকে I যেতে কনভার্ট করছি, এটা একটা ভেক্টর ছিল, এটাকেও I যেতে কনভার্ট করছি, এটুকু আমরা বুঝছি, এটা ডান। এইবার আসো আমাদের ফাইনাল যেই ভরবেগটা ছিল সেটা যদি আমরা দেখি, ফাইনাল P1 ফাইনাল ছিল, এটাকে আমরা x অক্ষ আর y অক্ষে যদি দুইটা উপাংশে ভাগ করি তাহলে কি আসবে? P1 x ফাইনাল I ক্যাপ প্লাস P1 y ফাইনাল j ক্যাপ। দেখো তো কি লিখলাম? P1 ফাইনাল ছিল, সো এইটাকে x অক্ষ বরাবর একটা উপাংশ আর y অক্ষ বরাবর উপাংশে ভাগ করলাম, x অক্ষ আর y অক্ষে দুইটা উপাংশে ভাগ করলাম। এই যে 1 xf 1 yf, এগুলো সব 1 1 1 1, ঠিক আছে? এবং প্লাস P2f, তাহলে এটাকেও কি লেখা যায়? P2 x অক্ষ বরাবর ইনিশিয়াল, সরি P2xf I ক্যাপ প্লাস P2yf j ক্যাপ। এগুলো জাস্ট নোটেশন, নোটেশন দেখে ভয় পেও না, নোটেশন দেখে ভয় পেও না। হ্যাঁ, আমরা কি করলাম তাহলে দেখো, একদম সিম্পলি ভেক্টর রূপ ছিল সেটাকে I যেতে কনভার্ট করছি, I যেতে কনভার্ট করছি। যে আমরা এই যে P1 ইনিশিয়াল ছিল অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগ ছিল, তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগটাকে I ক্যাপ j ক্যাপে কনভার্ট করছি, দ্যাটস ইট। দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ ছিল সেটাকে I ক্যাপ j ক্যাপে কনভার্ট করছি। দুইটা উপাংশের নাম দিছি, এইগুলা নাম, নোটেশনগুলো দিয়ে নাম বোঝাচ্ছি, তুমি দেখলেই বুঝতে পারবা। 2y I j ক্যাপ মানে কি? 2y মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর y অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ এবং দিকটা হচ্ছে j এর দিকে, ঠিক আছে? ঠিক আছে, ফৌজিয়া বলছো I j কেন? বস্তুদ্বয় তো একই দিকে কাজ করছে না, এই এক্সাম্পলের জন্য না, আমরা এখন এই এক্সাম্পলের জন্য দেখছি, বুঝতে পারছো? এই এক্সাম্পলের জন্য আমরা যখন প্রুফ করলাম তখন দেখো এটা তো দুইটাই ভেক্টর ছিল, ভেক্টর থেকে ভরবেগ ভেক্টর, এটা একটা ভেক্টর সমীকরণ। সো ভেক্টর সমীকরণ সকল ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, তাহলে শুধুমাত্র একই লাইন বরাবর সূত্রের জন্য কেন আমরা এটা অ্যাপ্লাই করব? যদি আমাদের দ্বিমাত্রিক তলে সংঘর্ষ হয় তখনও কিন্তু আমরা এই যে ভেক্টরের সমীকরণ সেটা অ্যাপ্লাই করতে পারবো, বুঝতে পারছো? এখন একটা দারুণ জিনিস হবে দেখো, সেটা হচ্ছে ভাইয়া বলো তো তোমাকে যদি আমি এরকম একটা নাম্বার দিই, এটা লেখা দরকার নেই, এমনি দেখো এক্সাম্পল হিসেবে, যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ সমান সমান আমি বললাম xi ক্যাপ প্লাস yj ক্যাপ। তোমাকে যদি বলা হয় আচ্ছা বলো তো আমাদের x এর মান কত আর y এর মান কত, তাহলে তুমি কিভাবে বের করবা? ভেরি গুড, x এর মান 2, y এর মান 3। এটা সহজে বুঝে গেছো না যে আমাদের যদি দুইটা ভেক্টর পরস্পর সমান সমান হতে হয় তাহলে অবশ্যই এই I এর সহগ আর এইখানের I এর সহগ দুইটা সমান সমান হতে হবে, এইখানে j এর সহগ আর এখানকার j এর সহগ দুইটা সমান সমান হতে হবে। তাহলে এখানেও বলো তো দুইটা ভেক্টর যখন সমান সমান আছে, দুইটা ভেক্টর যখন সমান সমান আছে তখন এই যে I ক্যাপ যারা যারা আছে, আমরা যদি এবার x অক্ষ বরাবর একটু ভাগ করি, দেখো তো x অক্ষ বরাবর যদি আমরা সমীকরণগুলোকে নেই তাহলে I ক্যাপের অংশে কারা কারা আছে একটু দেখি তো। এইটা হচ্ছে I ক্যাপের একটা অংশ, এইটা হচ্ছে আমাদের I ক্যাপের আরেকটা অংশ, এই দুইটার মধ্যে কিন্তু I ক্যাপ ছিল সমান সমান। ফাইনালে সমান সমান ডান পাশে এইটা হচ্ছে আমাদের I ক্যাপের একটা অংশ, এইটা হচ্ছে আমাদের I ক্যাপের আরেকটা অংশ। দেখো এইটা হলো আমাদের x অক্ষ বরাবর ভরবেগের যে পরিবর্তন সেইটাকে বোঝাচ্ছে। কি আসলো জিনিসটা দেখো, জাস্ট আমি কি করলাম, I ক্যাপ যে সহগগুলো ছিল I ক্যাপের সহগগুলোকে সমান সমান লিখলাম, I ক্যাপের সহগগুলোকে সমান সমান বানাইছি, বুঝছো? এখানে দেখো এই যে I ক্যাপের সাথে কি ছিল, P1x I ক্যাপ,
আই ক্যাপের সাথে কি ছিল p2x আই ক্যাপ, আই ক্যাপের সাথে কি ছিল p1xf, আর আই ক্যাপের সাথে কি ছিল p2xf। তো এই দুইটা ভেক্টরের যোগফল অবশ্যই এই দুইটা ভেক্টরের যোগফলের সমান হবে, কারণ যেহেতু দুইটা ভেক্টর সমান তাহলে অবশ্যই এক্স অক্ষ বরাবর উপাংশগুলোও পরস্পর সমান, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ এই দুইটাও কিন্তু তাহলে পরস্পর সমান হবে। এটা মানে কি বোঝাচ্ছে ভাইয়া? খেয়াল করে দেখো, এটা ছিল এক্স অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ প্রথম বস্তুর, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ দ্বিতীয় বস্তুর। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি, সেটা সমান সমান প্রথম বস্তুর এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। তাহলে দারুণ জিনিসটা হচ্ছে ভরবেগের যে সংরক্ষণশীলতা সেইটা কিন্তু এক্স অক্ষ বরাবর কনজার্ভ থাকবে, এবং একইভাবে দেখালে ওয়াই অক্ষ বরাবরও কিন্তু এটা কনজার্ভ থাকবে। সো এটা আকাশ থেকে পড়ে নাই, ভরবেগের সংরক্ষণ সূত্র এখান থেকেই কিন্তু এটা আসছে। সো আমি যদি ওয়াই অক্ষ বরাবর দেখাই, ওয়াই অক্ষ বরাবর যদি দেখাই ভাইয়া, ওয়াই অক্ষ বরাবর যদি দেখাই, তাহলে দেখো যে ক্যাপগুলা কারা কারা ছিল একটু দেখি। আমাদের যে ক্যাপগুলা কারা কারা ছিল সেটা একটু দেখি। দেখো যে ক্যাপ কারা ছিল, এইটা ছিল একটা যে ক্যাপ, ঠিক আছে, এটা বাম পাশে ছিল। এইখানে একটা আছে যে ক্যাপ, ঠিক আছে, এটা বাম পাশে ছিল। নিয়ে আসি এখানে, দুইটাকে প্লাস করে দেই, সমান 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 ডান পাশে যে ক্যাপ কারা কারা ছিল দেখি। এইখানে একটা যে ক্যাপ ছিল, এবং এইখানে আর একটা যে ক্যাপ ছিল, এইখানে আর একটা যে ক্যাপ ছিল। তাইলে খেয়াল করো আমাদের এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথম বস্তুর ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ, দ্বিতীয় বস্তুর ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ, দুইটাকে যোগ করছি মানে হলো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি, দুইটা বস্তুর ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি এইটা। এটা মানে কি 1yf, তার মানে প্রথম বস্তুর ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ওয়াই অক্ষ বরাবর ফাইনাল ভরবেগ বা শেষ ভরবেগ, অর্থাৎ এই দুইটার যোগফল বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাদের শেষ ভরবেগের সমষ্টি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি হলো ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টির সমান, এবং এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি হচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টির সমান। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তো। তাহলে ভাই সামারি কি? সামারি কি? সামারি হচ্ছে তুমি যদি দ্বিমাত্রিক তলেও তাদের সংঘর্ষ ঘটাও, তাহলে এক্স অক্ষ বরাবর তাদের ভরবেগের সমষ্টি বা ভরবেগটা সংরক্ষিত থাকবে, এবং ওয়াই অক্ষ বরাবরও তাদের ভরবেগটা সংরক্ষিত থাকবে। বলো তো, যদি ত্রিমাত্রিক তল হয় তাহলেও কি হবে? জেড অক্ষ বরাবরও তাদের ভরবেগটা সংরক্ষিত থাকবে। বুঝতে পারছো? বলো 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 বলো, বুঝছো কিনা বলো। তাহলে এইটা জাস্ট প্রমাণ, এটা কিভাবে পরীক্ষায় লাগবে? এটা পরীক্ষায় লাগবে না। সো তাহলে কোনটা লাগবে? একটু সামারিটা লিখে নাও, সামারিটা লিখে নাও, প্রমাণটা কিভাবে আসলো এইটা জাস্ট একটু দেখানোর জন্য এগুলা বলছি। কিন্তু তোমার যে জিনিসটা লাগবে সেটা একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে, সংরক্ষিত থাকবে। যদি দ্বিমাত্রিক তলে সংঘর্ষ হয় তাহলে বলছি, দ্বিমাত্রিক তলে সংঘর্ষ হলে, দ্বিমাত্রিক তলে সংঘর্ষ হলে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, ওয়াই অক্ষ বরাবরও ভরবেগ সংরক্ষিত থাকবে। বুঝতে পারছো? এবং আসলে শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ না, যেহেতু টোটাল ভরবেগ সংরক্ষিত থাকবে, তাহলে যে কোনো দিকেই তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। আসলে যে কোনো দিক বরাবর এক্স ওয়াইটা যদি আনুভূমিক উলম্ব না হয়ে যে কোনো কোণে তুমি রোটেট করো, তাহলেও তাদের ভরবেগটা সংরক্ষিত থাকবে যে কোনো দিক বরাবর। যাই হোক, যে কোনো দিকের মাথায় না ঢুকলে কোনো দরকার নাই, জাস্ট এটা মাথায় রেখো, যখন আমাদের দ্বিমাত্রিক তলে সংঘর্ষ হবে তখনও কিন্তু এক্স অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি সমান সমান ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সমষ্টির সমান হবে। বুঝছো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, জেড অক্ষেও হবে, জেড অক্ষেও হবে। ঠিক আছে, তাইলে দেখো আমরা কি করলাম পুরা জিনিসটা, চলো আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি। ভাইয়া যারা এতক্ষণ কিছু বোঝা নাই তাদের জন্য লাস্টের ওই দুইটা লাইনই যথেষ্ট, কোনো প্যারা নিও না।
কিন্তু চলো পুরাটা আরেকবার একটু রিভিজিট করি। আমরা দেখছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা জানি দুইটা বস্তু যখন পরস্পরের সাথে ধাক্কা খাবে তাদের উপরে বাহ্যিক কোনো বল কাজ করবে না, শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। সেই ক্ষেত্রে তাদের আদি ভরবেগের সমষ্টি সমান সমান হবে শেষ ভরবেগের সমষ্টি। ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে তাদের আদি ভরবেগের সমষ্টি যখন হিসাব করছি তখন এটাকে আমরা চাইলে আই যেতে কনভার্ট করতে পারি, এটাকেও আমরা চাইলে আই যেতে কনভার্ট করতে পারি। সো যখন এটাকে আই যেতে কনভার্ট করলাম তখন আমরা এই আই এর সহগগুলোকে একপাশে নিয়ে একটা সমীকরণ বানালাম, জে এর সমীকরণগুলোকে একসাথে নিয়ে আমরা একটা সমীকরণ বানালাম এবং দেখলাম এক্স অক্ষ বরাবর দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি, এক্স অক্ষ বরাবর দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি হচ্ছে এক্স অক্ষ বরাবর দুইটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টির সমান, এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দুইটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টির সমান। এটাই হলো সামারি, এটাই হলো সামারি। সো তাহলে আশা করি বুঝতে পেরেছো। বলো সবাই কি ক্লিয়ার কিনা? এই দুইটা লাইন কি সবাই ক্লিয়ার কিনা? এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে। বলো ফেসবুকে যারা আসো, ফেসবুকে যারা আসো এবং ওয়েব অ্যাপে যারা আসো, যাক ভেরি গুড। এটা এটা বুঝলে ভেরি গুড, থ্যাংক ইউ। সহজ জিনিস, সামারি খুব সহজ, ভেরি গুড। এইবার তাহলে দেখো, যদি আমরা ধরো একটা প্রবলেমে আগে যাই, তারপর অন্যান্য প্রবলেমগুলোও আমরা দেখব। এই প্রবলেমটা একটু দেখো, এই প্রবলেমটা একটু দেখো, এই প্রবলেমটা একটু তুলে ফেলো। এটা প্র্যাকটিস প্রবলেমের না, প্রবলেমটা একটু তুলে ফেলো। এখানে বলছে 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটা স্থির বস্তুকে ধাক্কা মারে। তাহলে কি হয়েছে কাহিনী, আগে চলো একটু লিখে ফেলি। সো এখানে মনে করো এইখানে আমাদের একটা বস্তু ছিল, দেখো বস্তুটা কত সুন্দর গোলগাল। এই বস্তুটা আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে এক্স অক্ষ বরাবর। কোন দিক বরাবর? 5 কেজি ভরের এই বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এই গতিশীল বস্তুটা কি করছে? তারপরে 3 মিটার পার স্থির একটা বস্তু আছে, স্থির একটা বস্তুর উপরে এটা ধাক্কা দিছে, স্থির একটা বস্তুর উপরে এটা ধাক্কা দিছে, ঠিক আছে? স্থির একটা বস্তুর উপরে এটা ধাক্কা দিছে, স্থির একটা বস্তুর উপরে এটা ধাক্কা দিছে। এখন আমাদেরকে বলছে ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে কি হইল কাহিনী? এইটা হচ্ছে আমাদের প্রথমে স্থির একটা বস্তুর কাছে এটা আসছে, আসার পরে এই বস্তুটা এবং এই বস্তুটা পরস্পরের মধ্যে একটা ধাক্কা খাইছে। কই ধাক্কা, কই এই ধাক্কা, কই এই যে একটা ধাক্কা খাইছে। বাহ কি সুন্দর ধাক্কা। এবং ধাক্কা খাওয়ার পরে যেটা হলো ভাইয়া, সেটা আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই। সেটা কি হলো রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না। তার যেই বেগটা, প্রথম বস্তুর যে বেগটা, সেই বেগটা তার আদি বেগের দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতে শুরু করলো। তাহলে বলছে 3 কেজি বস্তুটার বেগের মান এবং দিক কত হবে? 3 কেজি যে বস্তুটা ছিল সেটার বেগের মান এবং দিক কত হবে? এই বস্তুটার বেগ কত হবে? বলো ভাইয়া, প্রশ্ন কি বুঝতে পেরেছো? প্রশ্ন কি বুঝতে পেরেছো? এই বস্তু স্থির, এ এসে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এই হলুদ কালারের বস্তুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলে যাওয়া শুরু করলো। তাহলে দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে এইটাই বের করতে বলছে। প্রশ্ন ক্লিয়ার সবার? প্রশ্ন ক্লিয়ার সবার? বলো তো, বলো বলো বলো, প্রশ্ন ক্লিয়ার সবার? প্রশ্ন ক্লিয়ার কিনা? প্রশ্ন ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, খুবই সহজ একটা চিন্তা। আমাদের ভরবেগ সংরক্ষিত থাকবে, এর মানে কি? এই দুইটা বস্তু বলতো ধাক্কা খাওয়ার আগে তাদের টোটাল ভরবেগের ডিরেকশনটা কোন দিকে ছিল বলতো? ধাক্কা খাওয়ার আগে তাদের টোটাল ভরবেগ, দুইজনের টোটাল ভরবেগের সমষ্টি কোন দিকে ছিল? এক্স অক্ষ বরাবর ছিল। তাহলে বলতো ধাক্কা খাওয়ার পরেও তাদের টোটাল ভরবেগ তো সেম থাকবে, তাদের টোটাল ভরবেগের মান দিক একই রকম থাকবে। তাইলে একটা বস্তুর ভরবেগ যদি এই দিকে হয়, এই বস্তুর ভরবেগটা এমন দিকে হতে হবে না যাতে করে লব্ধিটা আগের ভরবেগ যেদিকে ছিল সেই দিকে হয়? বলো বলো
জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, মজার কনসেপ্ট কিন্তু। সো কি হলো দেখো, আবার বলছি, আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে ধাক্কা খাওয়ার আগে দুইটার যোগ ভরবেগের সমষ্টি বা লব্ধি, সেইটা হবে ধাক্কা খাওয়ার পরে তাদের ভরবেগের সমষ্টি বা লব্ধির সমান। তাহলে এইখান থেকে দুইটা বস্তুর যে ভরবেগের সমষ্টি, যদিও এখানে আসলে লব্ধি কথাটা বের করা বলা ঠিক না, কারণ লব্ধি হলে তো আসলে দুইটা সেম বডির উপরে হতে হয়, তবু আমরা মানে কথা কমানোর জন্য এটা বলতেছি। সো এই দুইটা বস্তুর ধাক্কা খাওয়ার আগে যে টোটাল ভরবেগ, অবশ্যই যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকবে, তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে শুধু টাকা পয়সার বিনিময় হয়েছে, বাইরে থেকে কেউ টাকা পয়সা এখানে দেয় নাই, তাহলে নিজেদের মধ্যে যদি ট্রানজ্যাকশন হয়, টাকা পয়সার বিনিময় হয়, তাহলে তাদের টোটাল ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আদি ভরবেগ যা ছিল, ধাক্কা খাওয়ার পরে তাদের টোটাল ভরবেগ কি একই দিকে থাকবে না? তাদের টোটাল ভরবেগ কি একই দিকে থাকবে না? তাহলে একটা বস্তুর ভরবেগ যদি এই দিকে হয়ে যায়, আরেকটা বস্তুর ভরবেগ ডেফিনেটলি কোন দিকে হইতে হবে বলো তো? এমন দিকে হতে হবে যাতে করে লব্ধিটা আগে ভরবেগ যেদিকে ছিল সেই দিক বরাবর হয়। ম্যাথ করা কোনো কঠিন কাজ না, এই জিনিসটা অনেকেই ফিল করতে পারে না। বোঝার জিনিসটা বুঝছো কিনা আগে বলো, বলো বোঝার কাজটা বুঝেছো কিনা বলো। না, নিচের দিকে 30 ডিগ্রি হবে কিনা এটা আমরা শিওর না, কারণ বলো তো ভাইয়া, আমাদের এই দুইটার তো ভর সেম ছিল না, এটার ভর ছিল 5 কেজি, এটার ভর ছিল 3 কেজি। সো আমাদের টোটাল ভরবেগের সমষ্টিটা এক্স অক্ষ বরাবর 5 দুগুণে 10 হতে হবে ফাইনালি। এইটা হচ্ছে অবজেক্টিভ, এইটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। তাহলে ভাইয়া আসো আমরা হিসাব করি, আসো আমরা হিসাব করি। সো প্রথমে আমরা চলো, যেহেতু ভেক্টরের কাহিনী আমরা বুঝে গেছি, তাহলে আমরা যদি প্রথম বস্তুটার, এই যে প্রথম বস্তুটার ইনিশিয়াল যে ভরবেগ আছে, ইনিশিয়াল যে ভরবেগ আছে প্লাস দ্বিতীয় বস্তুটার ইনিশিয়াল যেই ভরবেগ আছে সমান সমান প্রথম বস্তুটার ফাইনাল যেই ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুটার ফাইনাল ভরবেগ পরস্পর সমান হবে। তাহলে প্রথম বস্তুর ফাইনাল ভরবেগ কত? 5 গুণ 10 আই ক্যাপ না ভাইয়া বলো তো? কারণ এটার টোটাল ভরবেগটা কি এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে আই ক্যাপ প্লাস এইটার ভরবেগ কত, স্থির ছিল যেহেতু 0, আচ্ছা, সমান সমান প্রথম বস্তুর ফাইনাল ভরবেগ কত? এর ভর ছিল হচ্ছে 5 কেজি, ভর ছিল 5 কেজি, তাহলে 5 একে 5, এটা আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 5 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 30 ডিগ্রি জে ক্যাপ। বলো তো ভাইয়া এইটাকে আমরা লিখতে পারি কিনা, এইটাকে আমরা লিখতে পারি কিনা? কি লিখলাম আমরা এখানে? এখানে আমরা লিখলাম যে এই যে 5 একে 5, এইদিকে তার যে ফাইনাল ভরবেগ, সেই ফাইনাল ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 5 cos 30, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? 5 sin 30। তাহলে এই যে ভেক্টর ছিল সেটাকে ভেক্টর রূপে প্রকাশ করলাম। আচ্ছা, পরের যেই বস্তুটা আছে এটার ভর তো ছিল 3 কেজি, এটার ভর তো ছিল 3 কেজি, এটা শুরুতে ছিল স্থির 0 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে পরে 3 কেজি ভরের বস্তুটার বেগ যদি হয় v, তাহলে 3v লিখলাম। এইখান থেকে ভাই এখন একদম ইজি, একদম ইজি, জাস্ট v ভেক্টর কত এটা বের করতে হবে, v ভেক্টরের মানটা বের করলেই হয়ে গেল। তাহলে এখানে কত আসে? 10 আই ক্যাপ সমান সমান এখানে আসে হচ্ছে 5√3/2 আই ক্যাপ প্লাস 5/2 জে ক্যাপ প্লাস 3v। তাহলে ভাইয়া আমরা যদি 3vটাকে এক সাইডে নেই, তাহলে যেটা আসছে 10 মাইনাস 5√3/2 আই ক্যাপ মাইনাস 5/2 জে ক্যাপ। তাহলে v ভেক্টর সমান সমান আসছে কত? 10 মাইনাস 5√3/2 আই ক্যাপ মাইনাস 5/2 জে ক্যাপ ডিভাইডেড বাই 3। ব্যাস, শেষ, অঙ্ক শেষ, অঙ্ক এখানে শেষ, ডান ডান ডান। সো যদি বলে মান বের করতে পারবা, দিক বের করতে বললেও পারবা, ঠিক আছে? মান বের করতে বললেও পারবা, দিক বের করতে বললেও পারবা। সেই জাফি আক্তার বের করে ফেলছো, জোহরা মাহি বের করে ফেলছো, ঠিক আছে? তাহলে এখান থেকে মান কত দিক কত এগুলা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এইটাই যদি আমরা ওই যে ভেঙে ভেঙে করতাম, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র, এইভাবে যদি করতাম তাহলে কেমন হতো? আসো আমরা এক্স অক্ষ বরাবর
ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর টোটাল ভরবেগ কত? প্রথমটার হচ্ছে 10 প্লাস 0 সমান সমান 5 cos 30 ডিগ্রি প্লাস, আমরা মনে করলাম এই বস্তুটার বেগ হচ্ছে এই দিক বরাবর v এবং তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে মনে করলাম থিটা। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর তাদের ভরবেগের সমষ্টি যেহেতু সমান, আদি ভরবেগ কত? 5 দুগুণে 10 প্লাস হচ্ছে 0, আর শেষ ভরবেগ এক্স অক্ষ বরাবর কত? 5 cos 30 ডিগ্রি এবং এইটার ভরবেগ কত? আমাদের 3v cos 30 ডিগ্রি। 3v cos 30 ডিগ্রি। দেখো এই যে 3 কেজি ইন্টু v, এটা দিয়ে আমি হচ্ছে ভরবেগটা বের করলাম এবং এক্স অক্ষ বরাবর উপাংশ কত এই ভরবেগের? 3v cos থিটা। 3v cos থিটা, ঠিক আছে, 3v cos থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একটা সমীকরণ। এক্স অক্ষ বরাবর একটা সমীকরণ, অর্থাৎ দেখো এক্স অক্ষ বরাবর ভরবেগ যা ছিল এই দুইটার যোগফল কিন্তু অবশ্যই 10-এর সমান হবে। এই দুইটা ভরবেগের যোগফল অবশ্যই 10-এর সমান হবে, কারণ ভাই ভরবেগ যদি সংরক্ষিত থাকতে হয় তাহলে অবশ্যই এক্স অক্ষ বরাবর যে সমষ্টি সেটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সমষ্টির সমান হবে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যে সমষ্টি সেটাও এক্স অক্ষ বরাবর সমষ্টির সমান হবে। আগেরটা ইজি, ভেরি ইজি আগেরটাই, এটা জাস্ট দেখাচ্ছি আরেকটা নিয়ম বলে। এরপরে আসো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র। ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই কি পাবো বলতো? ভাইয়া ওয়াই অক্ষ বরাবর কি আগে কোনো ভরবেগ ছিল? ওয়াই অক্ষ বরাবর দুইজনেরই আগে ভরবেগের সমষ্টি ছিল 0। ভেরি গুড। এবার বলতো ওয়াই অক্ষ বরাবর এর ভরবেগ কত? 5 sin 30 ডিগ্রি। 5 sin 30 ডিগ্রি, কারণ এই যে 5 একে 5, 5 sin 30 ডিগ্রি। এবং বলতো এটার ভরবেগ কত? যেহেতু এটা নিচের দিকে তাহলে মাইনাস v sin 3v sin থিটা। 3v sin, সরি এটা 30 ডিগ্রি লিখছি কেন? হাই, এটা তো থিটা হবে, সরি, কারণ এই কোণটা আমরা জানি না কত, এটা থিটা এবং এটা হলো 3v sin থিটা। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে ভাইয়া বলো তোমার টোটাল আননোন কয়টা? টোটাল আননোন হচ্ছে সমীকরণের মধ্যে 2টা, একটা হচ্ছে v আর একটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখানে কেন মাইনাস দিলাম? কারণ দেখো এই যে ভিটা আমরা দিছিলাম, এই ভি এর এদিক বরাবর একটা উপাংশ, এদিক বরাবর একটা উপাংশ, এই দিকের উপাংশ আমরা ধরে নিছি হচ্ছে, এটা যেহেতু থিটা ধরা তাহলে এটা হচ্ছে ভি cos থিটা, আর এইটা হচ্ছে আমাদের ভি সাইন থিটা। 3v cos থিটা, 3v sin থিটা। বুঝেছো? সো তাহলে আমরা এখান থেকে যে ভিটা ছিল, ভি এর মান তো আমাদের বের করতে হবে, সো এই দিকের ভরবেগটা যদি 3v হয়, থিটা কোণে উপাংশ হচ্ছে 3v cos থিটা আর এদিকে উপাংশ হলো 3v sin থিটা। তাহলে অবশ্যই এই যে 3v sin থিটা, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আগে কোনো ভরবেগ ছিল না, এইটার ওয়াই অক্ষ বরাবর ভরবেগ হচ্ছে 5 sin 30 ডিগ্রি আর এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5 cos 30 ডিগ্রি। তাহলে এই 5 cos 30 ডিগ্রি আর 3v cos থিটা এই দুইটার যোগফল অবশ্যই 10-এর সমান হইতে হবে, 5 দুগুণে 10। আর আগে কি ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না, তাহলে এই উপরের ভরবেগ আর নিচের ভরবেগ পরস্পর কিন্তু সমান হতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে কিন্তু যেহেতু 2টা আননোন এবং 2টা সমীকরণ, 2টা থেকে আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো। যেমন এখান থেকে দেখো 3v cos থিটা মানে তাহলে কত আসছে? v cos থিটা মানে কত আসছে? 10 - 5 cos 30 ডিগ্রি, দুইটার মানই আমি জানি, ডিভাইডেড বাই করব হচ্ছে 3 দিয়ে। এবং v sin থিটা কত হবে? v sin থিটা হবে হচ্ছে 5 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই আমাদের 3। ব্যাস, তাহলে v cos থিটা পাইছো, v sin থিটা পাইছো, একটা দিয়ে আরেকটাকে ভাগ করে দাও। এটাই মনে করো 2 নাম্বার ইকুয়েশন, এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করলাম, 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যোগ করলাম।
তাহলে কিন্তু ভি এর মানটা পেয়ে যাব সেই ক্ষেত্রে, হিসাব করে দেখবা। এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দাও, তাহলে এখানে তুমি তখন ট্যান থিটা পাবা। ট্যান থিটা সমান একটা ইকুয়েশন পাবা। এই যে 2 নাম্বার ইকুয়েশনে আছে ভি সাইন থিটা, এখানে আছে ভি কস থিটা, এটা দিয়ে এটাকে ভাগ দিলে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, আর এই ভ্যালু বাই এই ভ্যালু হয়ে যাবে। তাহলে থিটার মানটা কত এটাও পেয়ে যাবা, এবং ভি এর মান কত এটাও পেয়ে যাবা। এটা অনেক বড় একটা প্রসেস, তাই না? এটা কিন্তু বেশ বড় একটা প্রসেস, তবে বেশিরভাগ বইতে এই নিয়ম ফলো করছে। কিন্তু এটা ম্যান্ডেটরি না যে এরকম দ্বিমাত্রিক তলে ভরবেগের প্রবলেম দিলে এভাবেই করতে হবে, বরং তুমি চাইলে এইভাবে করে আসতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট লাস্টে মান কত দিক কত বের করে এসো, বুঝছো? মান কত দিক কত বের করে এসো। পরেরটাও নিজে করতে গেলে পারবা, কারণ কি আসলে কনসেপ্ট ইজি। তুমি আজকে যেহেতু নতুন একটা আইডিয়া পেলা, নতুন একটা কনসেপ্ট শিখলা, এটা কিন্তু একেবারে মানে খুব যে নতুন তাও না। আগে আমরা সব একমাত্রিক তলেই ভরবেগের সংরক্ষণ অ্যাপ্লাই করতাম, এখন দ্বিমাত্রিক তলে হচ্ছে, কিন্তু এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে। এই কনসেপ্টটা মাথায় নিয়ে এরপরে ম্যাথগুলোতে অ্যাপ্লাই করো, তাইলেই হচ্ছে। বুঝতে পারছো? আর আগেরটা ইজি লাগলে ভেরি গুড, আমি জানি তোমরা স্মার্ট পোলাপান, এই জন্যই আগেরটাই আগে দেখাইছি, প্রথমটাই আগে দেখাইছি। বুঝছো? আইজে করে রাখলে দিক আসলে আলাদা করে লাগে না, যদি না মেনশন করে দেয় যে দিক নির্ণয় করো। যদি বলে দিক নির্ণয় করো, তখন থিটা বের করে দেওয়াটা উচিত। হ্যাঁ, এই চ্যাপ্টারে কিন্তু ভালো এফোর্ট দেওয়া লাগবে, এটা কিন্তু এত সহজ চ্যাপ্টার বললে হবে না। কারণ বিষয়টা কি, আসলে কনসেপ্টগুলা বোঝা যায়, খুব সহজে বোঝা যায়, কিন্তু ম্যাথ করতে গেলে তখন কনসেপ্টগুলা এমন একটা খিচুড়ি পাকা যায়। সো তুমি যদি একদম প্রথমবারের জন্য ম্যাথ করো তখন কষ্ট হবে, কিন্তু যত আস্তে 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 প্রবলেম বেশি প্র্যাকটিস করতে থাকবা, দেখবা যে খুব এনজয় করতেছো। বুঝতে পারছো? এই আর কি। সো ভাইয়া চলো আমরা ক্লাসটা একবার ছোট্ট করে 2 মিনিটে রিভিশন দিয়ে দেই, এবং ক্লাস শেষেও তোমরা একবার রিভিশন দিও। আজকে কি কি পড়লাম চলো একটু দেখে ফেলি। শেষ, আজকে ক্লাস শেষ। কি কি পড়লাম চলো একটু দেখে ফেলি। সো সবার আগে আমরা বলের ঘাত নিয়ে আলোচনা করছি আজকে। সবাই এটা বুঝছি বলের ঘাত? একটু জানাও তো। উপর থেকে ফেললাম, ধাক্কা খেয়ে আবার উপরের দিকে উঠছে, তাহলে এখানে বলের ঘাত নির্ণয় করা, এটা কি আমরা সবাই বুঝছি? বুঝছি, ডান। এরপরে ওইখানে আমরা কি শিখছি, যে জাস্ট আমাদের ধাক্কা খাওয়ার আগের ভরবেগ এবং ধাক্কা খাওয়ার ইমিডিয়েটলি পরের ভরবেগ কত, তাদের মধ্যে পরিবর্তনটা হিসাব করতে হয়। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যদি আমাদের এখন দ্বিমাত্রিক তলে ধাক্কা হয়, সেক্ষেত্রে বলের ঘাত আমরা কিভাবে করে বের করব। এক্ষেত্রে আমরা দেখলাম যেহেতু বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগ একটা ভেক্টর রাশি, পরিবর্তন মানে মাইনাস, তার মানে দুইটা ভেক্টরের বিয়োগ করতে হবে। বিয়োগটা আমরা দুইভাবে করা শিখছি, একটা হচ্ছে নর্মাল লব্ধির নিয়মে, আর একটা হচ্ছে আইজে বের করে একটা থেকে আরেকটা বিয়োগ করে। সো দুইভাবেই তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। পরে আমরা এই প্রবলেমটা তো হোমওয়ার্ক দিলাম, এটা আগের দিন আগে ইয়াতেই হোমওয়ার্ক ছিল। এরপর আরেকটা দারুণ প্রবলেম করছি, সেটা হচ্ছে আমাদের যখন একটা নৌকা স্থির আছে, একজন একপাশে লাফ দিল, আর একজন চলমান নৌকা থেকে ফুটবলের একটা লাথি দিছিল, সেই লাথির ঘাত কত, সেই বলের ঘাত কত, এটা আমরা বের করছি। এরপরে আসো ফাইনালি আমরা যেটা দেখলাম, ভরবেগের সংরক্ষণ সূত্র আগে একমাত্রিকের জন্য দেখছিলাম, এখন জাস্ট দ্বিমাত্রিক তলে থাকলে কি চেঞ্জ হবে, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, এবং আদি ভরবেগের সমষ্টি সমান সমান হবে শেষ ভরবেগের সমষ্টি। ব্যাস, এটা নিয়ে আমরা হচ্ছে একটা ম্যাথও দেখে ফেলেছি। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ প্রবলেম দেখব, তবে এই আইডিয়াগুলো কিন্তু আমাদের লাগবে। আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।